ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ডিজিটাল ইউটিউব চ্যানেল এডুকেয়ার ইউটিউব চ্যানেলে আমরা চলে এসেছি। আজকে তোমাদেরকে আমি ক্লাস 12-এর চতুর্থ যে প্রোজ বা গল্পটি রয়েছে সেটা শুরু করতে চলেছি, যার নাম হচ্ছে 3 কোয়েশ্চেন, 3টি প্রশ্ন। লিখেছেন লিও টলস্টয়। এবার এই গল্পটা পড়ার আগে তোমাদের একটা ছোট্ট করে একটা কথা বলে নিই গল্প সম্বন্ধে, যেটা হয়তো গল্প পড়ার ক্ষেত্রে তোমাদের কার্যকর হয়ে উঠবে। প্রথমত যে প্রত্যেকটা মানুষের জীবনেই কিন্তু কিছু আশা, কিছু স্বপ্ন, কিছু টার্গেট নিয়ে এগিয়ে যাওয়া, প্রত্যেকটা মানুষই এগিয়ে যায়। তো এবার এই যাত্রাপথে মানুষ কিন্তু কখনো হেরে যায়, কখনো ব্যর্থ হয়, কখনো পরাজিত হয়, যদিও এগুলো সবটাই সমার্থক শব্দ, কিন্তু বিপরীত শব্দটা হচ্ছে এটাই যে সফলতা বা সাফল্য কীভাবে অর্জন করা যায়, সেই যজ্ঞে সেই পথে কিন্তু মানুষ সদা অনড় এবং কর্মপ্রাণ। তা এই যে জায়গাটা থেকে দাঁড়িয়ে এই গল্পের কেন্দ্রীয় চরিত্র, তিনি একজন রাজা এবং তিনি তার জীবনে স্বপ্ন ছিল যে কোনো কিছুতে তিনি ব্যর্থ হবেন না। তার জন্য তিনি সময়কে আগে থেকেই নিরূপণ করা বা সময়কে আগে থেকেই বুঝে নেওয়া যে আগামী দিন কী হবে, সেই শক্তিটা তিনি অর্জন করতে চেয়েছিলেন এবং সেটা তিনি কি করে অর্জন করবেন তা নিয়েই তার 3টা প্রশ্ন। এবং সেই প্রশ্নগুলো সম্পূর্ণ যদি তার উত্তর তিনি পেয়ে যান, তবে তিনি একজন অপরাজয় শাসক হয়ে উঠবেন এবং একজন ভালো প্রজাহিতৈষী শাসক হয়ে উঠবেন, রাজা হয়ে উঠবেন, এমন একটা ব্যাপার হবে। তা এই যে জায়গাটা যে আগে থেকেই কোনো কিছু ঘটবে কখন সেটা জেনে নেওয়া, কে আমার কাছে গুরুত্বপূর্ণ কে অকেজো সেটা বুঝে নেওয়া, হ্যাঁ, কোন কাজটা আগে করতে হবে কোনটা পরে, দিনের শুরুতেই সেটা না করেই কী করে বুঝে নেওয়া, এই সকল প্রশ্নগুলো ভিড় করেছিল রাজার মনে, যার উত্তর খুঁজতে গিয়ে তিনি একটা অদ্ভুত সত্যি উদ্ঘাটন করেছিলেন, যেটা গল্পের মূল বিষয়বস্তু। আমরা গল্পটা পড়ে সেটা বুঝে নেব। চলে যাই লেখক পরিচিতিতে। কাউন্ট লেভ নিকোলোভিচ টলস্টয়, পুরো নাম, লেখকের পুরো নাম কাউন্ট লেভ নিকোলোভিচ টলস্টয়। জন্ম 1828 সালে, 1910 সালে পরলোক গমন। ওয়াজ আ রাশিয়ান রাইটার অফ ওয়ার্ল্ড ওয়াইড ফেম। রাশিয়া দেশের এই লেখক, রাশিয়ায় তার জন্ম, সেখানকার তিনি অধিবাসী, একজন লেখক যার জগৎ জোড়া খ্যাতি। His novels are marked by sharp psychological insights and graphic description of reality. আমরা তার যদি নোভেলসগুলো পড়ি, তার উপন্যাসগুলো পড়ি, উপন্যাসগুলো পড়ার পর আমরা জানতে পারবো বা দেখতে পাবো বা সেটা আমাদের মধ্যে একটা উপলব্ধি জাগবে যে তার উপন্যাসগুলি খুব গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি এবং বাস্তবের একদম ঝাঁ চকচকে একটা বর্ণনা বারবার ফুটে উঠেছে তার নোভেলগুলো বা তার উপন্যাসগুলোতে। অর্থাৎ বাস্তব ভিত্তিক মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন লেখালেখি তিনি করতেন। তার লেখাগুলো পড়ে যে শুধু একটা গল্প, সেটা পড়ে আমাদের কোনো কাজে লাগবে না এমন নয়, এর মধ্যে এথিক্যাল ভ্যালু রয়েছে, মোরালিটি রয়েছে এবং জীবনে এগুলো অ্যাপ্লাই করার যথেষ্ট অবকাশ তিনি রেখে গেছেন এবং মেনে চললে 100% একজন ছাত্রছাত্রী নিশ্চয়ই তার জীবনে সফলতায় উপস্থিত হতে পারবে। His most noted works are War and Peace 1809, Sebastopol Sketches and কার্নিনা, এটা হচ্ছে তার লেখা কিছু নোভেল যেগুলো তিনি লিখেছেন। খুব জনপ্রিয় লেখাগুলো। আমরা এই লেখাগুলো যদি কোনো সময় পড়ার সুযোগ পাই তাহলে আমরা আরও বেশি জানতে পারব। এবার অ্যাবাউট দ্য টেক্সট চলে যাই, পাঠ্যটির সম্বন্ধে কি বলা হয়েছে। পাঠ্যটার সম্বন্ধে একটা ধারণা দেওয়া, যেটা আমি বলে নিলাম প্রথমে শুরুতেই, সেটাকে আরেকটু সুন্দরভাবে এখানে বর্ণনা করা হয়েছে। কি বলা হয়েছে? থ্রু দ্য টেল অফ আ জার, আমরা সকলে জানি জার, রাশিয়ার শাসককে জার বলা হয়, রাশিয়ার শাসককে জার বলা হয়, এটা আমাদের সকলেরই জানা। তাহলে বলেছে যে থ্রু দ্য টেল অফ আ জার, একটা জারের গল্পের মধ্যে, টেল মানে গল্প, টেল কথার অর্থ হচ্ছে গল্প, হু ওয়ান্টেড টু নো দ্য নেচার অফ অ্যাপ্রোপ্রিয়েট কাউন্সিল অ্যান্ড অ্যাকশন, যিনি জানতে চেয়েছিলেন প্রকৃতি, যে কোনো কিছু যে করতে হবে, সে করাটা সঠিক কোন কাজটা আমাকে করতে হবে, হ্যাঁ, সেই যে উপদেশটা পর্ষদ বা উপদেশটা, সেই লোকগুলো যারা উপদেশ দিয়ে দিবে যে এটাই করো, সেই যে কাউন্সিল, কাউন্সিল কথার অর্থ হচ্ছে মন্ত্রী পরিষদ, সেইটা অ্যাপ্রোপ্রিয়েট কাউন্সিল কোনটা হবে
সেটা কারা তাকে হেল্প করবে, কোন লোকটা তাকে বলে দিবে, সেটা তাকে খুঁজে বের করা। অ্যান্ড অ্যাকশন, এবং কোন কাজটা তাকে আগে করতে হবে কোনটা পরে, অর্থাৎ কোন জিনিসটাকে সে আগে চুজ করবে, যে এটা বুঝবে যে এটা কারেক্ট, এটা করলে আমি সফল হব। কোন জিনিসটাকে তিনি বুঝতে পারেন না এটা করা যাবে না, আগে থেকেই তার মধ্যে নিজেকে ইনভেস্ট না করে, ইনভলভ না করেই কি করে যে বোঝা যায়, তার একটা ইচ্ছা বা প্রশ্ন তার মনে জমেছিল, সেটা নিয়েই গল্পটা। টলস্টয় রিভেলস অ্যান ইলুমিনেটিং নোশন অ্যাবাউট দ্য ডিউটিস অফ ম্যান। খুব হাইলাইটেড একটা লাইন। আমাদের গল্পের লেখক লিও টলস্টয় প্রকাশ করেছেন একটা উজ্জ্বল কর বা উজ্জ্বলতা দিচ্ছে, ইলুমিনেটিং, যেটা আমাদের মধ্যে ইলুমিনেটিং করে বা ইলুমিনেট করে আমাদের বুদ্ধিকে, আমাদের চিন্তাকে আলোক দান করে, আলোকপাত করে, এমন একটা নোশন মানে ধারণা, এমন একটা ধারণা তিনি তুলে ধরেছেন, যে ধারণা দিয়ে তিনি এটাই বলতে চেয়েছেন যে ডিউটিজ অফ ম্যান, মানুষের কর্মটাই প্রধান। এ কথা আমরা আগেও বলেছি বেশ কয়েকটা ক্লাসে। আমরা যখন স্ট্রং রুটসের ক্লাসটা করেছিলাম তখন আমরা জেনেছি যে কর্মকে জীবনে যারা প্রাধান্য দেয়, কর্মের প্রতি যারা ব্রত হয়, কর্মই যাদের জীবনের মূল লক্ষ্য, কর্ম করে যাওয়া, হ্যাঁ, ফলের আশা না করে কর্ম করে যাওয়া, তাদের জীবনটা কিন্তু অত্যন্ত সুন্দর এবং খুব সাজানো গোছানো। সেটাই বলছে যে মানুষের অস্তিত্বের শুরু এবং শেষটা শুধু তার কর্ম দিয়ে নির্ধারণ হয়। কী দিয়ে নির্ধারণ হয়? কর্মটা কিন্তু করে যেতে হবে। This simple tale is loaded with deep thoughts on the way human beings should conduct their actions. এই গল্পটি খুব ভারী, গুরুগম্ভীর, খুব গুরুত্বপূর্ণ ভাবনা দিয়ে বোঝাই করা, লোডেড, বোঝাই করা, যেগুলো কি করছে, অন দ্য ওয়ে অফ হিউম্যান বিংস শুড কন্ডাক্ট দেয়ার অ্যাকশনস। কিভাবে একটা মানুষকে তার জীবনে চলার পথে তার প্রত্যেকটা কর্মকে তাকে করতে হবে, বা প্রত্যেকটা কর্মের সাথে থেকে নিজেকে কীভাবে জুড়ে দিতে হবে, কিভাবে তার কর্মটা সম্পাদন করতে হবে, কতটা শ্রদ্ধা রেখে করতে হবে, সেই সব কিছুই কিন্তু শিক্ষা আমরা পাই এই গল্প থেকে। অর্থাৎ আমার জীবনে একটা কর্ম, আমি একজন ছাত্র কিংবা আমি একজন ছাত্রী, আমার প্রধান কর্ম হচ্ছে এই ছাত্র জীবন, এই যে শৃঙ্খলাবদ্ধ জীবন, এই জীবন নিজের চরম উৎকর্ষতা লাভ, সেটাই আমার উদ্দেশ্য। চরম স্থান অধিকার করা, শিক্ষা দীক্ষা, ন্যায় আচার, বুদ্ধি, ব্যবহার, প্রত্যেকটাতে আদর্শ চরিত্র গড়ে তোলা, এই যে ব্যাপারটা, এই জিনিসটা কিন্তু কতটা গুরুত্ব, কর্মকে ধরে কি করে করতে হয়, কর্মকে ধরে কি করে পৌঁছানো যায়, সেটাই কিন্তু এই গল্পে বর্ণিত হয়েছে। আচ্ছা, এবার আমরা চলে যাব পরের বিষয়ে। টেক্সটটা পড়ছি, ভালো করে মন দিয়ে শুনবে সবাই। টেক্সটটা খুব সুন্দর, মোটেই বোরিং নয়, আর যেহেতু এটা আমাদের লাইফ রিলেটেড রিয়েলিস্টিক টেল, সেখানে কিন্তু সত্যি এটা খুব এনার্জেটিক এবং খুব এন্টারটেইনিং। দেখো, It once occurred to a certain jar that if he always knew the right time to begin everything, if he knew who were the right people to listen to and whom to avoid, and above all, if he always knew what was the most important thing to do, he would never fail in anything he might undertake. কি বলা হয়েছে? It once occurred, এটা একবার ঘটেছিল, এটা একবার ঘটেছিল। কি ঘটেছিল? It once occurred to a certain jar, এক শাসকের সাথে এটা একবার ঘটেছিল, রাশিয়ার এক শাসকের সাথে এটা একবার ঘটল। রাশিয়ার শাসককে বলা হয় জার। That if he always knew, যদি তিনি সর্বদাই জেনে নেন, the right time to begin everything, যে কোনো কিছু একটা স্টার্ট করব, হয়তো পড়াটা স্টার্ট করছি আজকে আমি আমার রিডিংটা স্টার্ট করছি, হ্যাঁ, এটা শুরু করার এক্স্যাক্ট টাইম কোনটা, কোনটা থেকে শুরু করলে পরে আমি এটা 100% একদম সাকসেসফুল হব, এই যে জিনিসটা কি করে আগে থেকে জানতে পারবো। ইফ হি নিউ হু ওয়ার দ্য রাইট পিপল টু লিসেন টু, কি করে তিনি আগে থেকেই জানতে পারবেন যে কোন লোকটা তার কাছে একজন সঠিক লোক, যাকে তাকে শুনতে হবে, যাকে তাকে মনোযোগ দিয়ে শুনতে হবে, কোন লোকটা, সেই লোকটা। অ্যান্ড হুম টু অ্যাভয়েড, কোন লোকটাকে তাকে এড়িয়ে চলতে হবে, সেটা আগে থেকে কি করে জানবে। অ্যান্ড অ্যাবাভ অল, এবং সর্বোপরি, ইফ হি অলওয়েজ নিউ হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, যদি তিনি এটা আগে থেকেই জানতে পারেন যে কোন কাজটা তার কাছে আগে করা সব থেকে বেশি গ্রহণযোগ্য বা গুরুত্বপূর্ণ, কোন কাজটা আগে থেকে করবো আমি, কোনটা বেশি গুরুত্বপূর্ণ, এটা যদি আগে থেকেই বুঝে যাই। লিখে দিয়েছে, হি উড নেভার ফেল ইন এনিথিং হি মাইট আন্ডারটেক, তবে সেই মানুষটা, সে যার হোক আর যেই হোক, যদি এই
জিনিসগুলো সে আগে থেকে কোনো মানুষ করতে পারে, নেভার, এবার কথাটা জোর করে দিয়ে বলতে হবে, কখনোই সে হবে না কি ব্যর্থ। এটা জীবনের মধ্যে এমন একটা শব্দ যে প্রত্যেকটা জীবনে এর কিন্তু অবস্থান রয়েছে, ফেইলিয়ার, ব্যর্থতা। সেই ব্যর্থ জায়গাটা সে কোনোটাতেই হবে না যেটাই না সে হাতে তুলে নেক করার জন্য। যে প্রকল্পই তুলে নেক, যেই প্রজেক্টই তুলে নেক, যেই ওয়ার্কই সে হাতে তুলে নেক না কেন, সে কখনোই কোনোভাবেই ফেল হবে না যদি সে কোনো কিছু করার সঠিক সময়টা আগে থেকে জানতে পারে, কোন লোকটা তার গুরুত্বপূর্ণ, যার কথাটা তাকে শুনতে হবে, যার কথাটা তাকে শুনতে হবে না, এড়িয়ে চলতে যদি আগে থেকে শুনতে পারে, জানতে পারে, আর কোন কাজটা তার কাছে গুরুত্বপূর্ণ আগে করা উচিত এটা যে আগে থেকে জানতে পারে, তবে কোনো মানুষই, সে যার হোক আর যাই হোক, সে কোনোদিনও ব্যর্থ হবে না, এটা সত্যি কথা। অ্যান্ড দিস থট হ্যাভিং অকার্ড টু হিম, এই ভাবনাটাই একদিন তার মাথায় খেলে গেল, এই ভাবনাটাই তার মাথায় খেলে গেল, তার মনে চলে এলো। হি হ্যাড ইট প্রোক্লেমড থ্রু আউট হিজ কিংডম, তিনি এই বিষয়টা যে তার মনে এই প্রশ্নটা এসেছে, তিনি এই প্রশ্নগুলোকে ইট দিয়ে বলতে, তার এই যে 3 কোয়েশ্চেন্স, 3টা যে প্রশ্ন আসছিল, প্রশ্নগুলো তো বলাই হলো, সেইটা ঘোষণা করে দিল। প্রোক্লেম মানে আনাউন্সড, ঘোষণা করা হলো। থ্রু আউট হিজ কিংডম, তার সমগ্র রাজত্ব জুড়ে, কিংডম মানে রাজত্ব, সমস্ত রাজত্ব জুড়ে সে ঢিন্ডোরা পিটিয়ে দিল। কি পিটিয়ে দিল? যে আমার এই প্রশ্নের উত্তর লাগবে। কি বলল? দ্যাট হি উড গিভ আ গ্রেট রিওয়ার্ড, আমি দেব ঢের বড় পুরস্কার, টু এনিওয়ান, যে কেউ এই পুরস্কার পেতে পারে, হু উড টিচ হিম, যে রাজাকে শিখিয়ে দেবে, যারকে শিখিয়ে দেবে, হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, কোনো কিছু করার, যে কোনো কিছু করার সঠিক সময় কোনটা আগে থেকে চিনিয়ে দিবে, এই বিষয়টা, তাকে ঢের পুরস্কার তাকেও দেব, হু আর দ্য মোস্ট নেসেসারি পিপল, যে বলে দেবে তাকে যে কোন মানুষগুলো তার কাছে খুব গুরুত্বপূর্ণ, সে আগে থেকে না মিশেই কি করে বুঝতে পারবে, এটা যে বলে দিবে তাকে সে পুরস্কার সে তাকে দিবে। এন্ড হাউ হি মাইট নো হোয়াট ওয়াজ মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, যে বলে দিবে তাকে যে কোন কাজ, কিভাবে সে বুঝতে পারবে যে কোন কাজটা তার গুরুত্বপূর্ণ আগে করা উচিত আর কোনটা অকেজো, যেটা না করলেও চলবে। এই বিষয় কয়টা যে বলে দিতে পারবে তার জন্য রয়েছে রাজ পুরস্কার, গ্রেট রিওয়ার্ড। ঠিক আছে? এই বার্তা সমগ্র দেশ জুড়ে, তার রাজত্ব জুড়ে সবাইকে জানিয়ে দেওয়া হলো। বলে না যে শুনো শুনো শুনো, ঠিক ওরকম করে সবাইকে বলে দিল। কে বলতে পারবে বলো? আমার এই 3টে প্রশ্নের উত্তর চাই। রাজার মনে 3টে প্রশ্ন এসেছে, যার উত্তর দিতে পারলেই রাজকোষ থেকে মিলবে মোটা রকমের, একদম মোটা ধরনের একটা বড় পুরস্কার, রাজ পুরস্কার। অনেক বড় ব্যাপার, দেখা যাক কে হবে, কে নিতে পারে এই পুরস্কারটা। And learned men came to the jar, but they all answered his question differently. পুরস্কারের লোভে দেশ বিদেশ থেকে জ্ঞানী গুণী ব্যক্তিরা, লার্নড মেন, অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়েছে, পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল ব্যবহার করা হয়েছে, পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ ইউজ করা হয়েছে, পাস্ট পার্টিসিপল ইউজ করা হয়েছে। অ্যান্ড লার্নড মেন, শিক্ষিত জ্ঞানী গুণী ব্যক্তিরা এসেছিল টু দ্য জারের কাছে, বাট দে, কিন্তু তারা, যারা আসলো তারা, অল আনসার্ড, সব প্রশ্নেরই উত্তর দিল, হিজ কোয়েশ্চেন, তার প্রশ্নগুলো, জারের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিল। অল অ্যান্সার মানে 3 কোয়েশ্চেন্স, 3টা কোয়েশ্চেনের প্রত্যেকটারই উত্তর দিয়েছে, কিন্তু এইটাই বড় শব্দ, ডিফারেন্টলি, অ্যাডভার্ব ইউজ করা হয়েছে, পৃথক ভাবে। এই কথাটার অর্থ হচ্ছে, তোমরা সকলেই জানো, শুনেছো তোমরা, নানা মুনির নানা মত, শুনেছো তো? একটা পরিচিত শব্দ, যে যেখানে 10টা জ্ঞানী গুণী ব্যক্তি বসে, 10 জনের চিন্তা ভাবনা 10 রকম, মতামত 10 রকম, তাই তো? রাজা প্রত্যেকের উত্তর পেল ঠিকই, কিন্তু কেউই রাজাকে একই উত্তর দিতে পারলো না। প্রত্যেকটা উত্তর রাজা যতই শোনে ততই সে কনফিউজড হয়ে যায়, এবং তার অ্যাকচুয়াল যে কোশ্চেনের উত্তর সেটা থেকে দেশে দূরে সরে যায়, তাই তো? তাহলে মানে সে সন্তুষ্ট নয়। রাজা কিন্তু তার প্রশ্নের উত্তর পেল না। এবার কি হলো দেখো, উত্তর না পেয়ে রাজা কি করে? ইন দ্য রিপ্লাই টু দ্য ফার্স্ট কোশ্চেন, রাজার প্রথম প্রশ্ন যেটা ছিল, প্রথম প্রশ্নটা কি ছিল? কোনো কিছু করার সঠিক সময় কোনটা, তাই তো? কোশ্চেনগুলো আমাদেরকে খাতায় খুব সুন্দর করে লিখে নিতে হবে।
কারণ পরীক্ষায় প্রশ্ন আসে হোয়াট ওয়ার দ্য 3 কোয়েশ্চেন অফ দ্য জার, হোয়াট ওয়ার দ্য 3 কোয়েশ্চেন্স অফ দ্য জার, জারের 3টি প্রশ্ন কি ছিল, তখন কিন্তু পার্ট বাই পার্ট আমাদের লিখতে হবে। ইন রিপ্লাই টু দ্য ফার্স্ট কোয়েশ্চেন, প্রথম প্রশ্নের উত্তরে সাম সেড, সাম মানে কে, লার্নড ম্যান, অর্থাৎ যারা জ্ঞানী গুণী ব্যক্তি, তারা কি বললো, একটা দল কি বললো, দ্যাট টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, কোনো কিছু করার সঠিক সময়টা যদি জানতে হয়, টু নো, যদি তুমি জানতে চাও রাজন, কি করতে হবে, one must draw up in advance a table of days, month and years and must live strictly according to it. প্রথম উপদেষ্টা জ্ঞানীগুণী ব্যক্তিরা বলল, রাজা কোনো কাজ যদি তুমি সঠিক সময় করতে চাও, তোমায় একটা রুটিন তৈরি করতে হবে, যেটা আজও আমরা করে যাচ্ছি। সপ্তাহের রুটিন, স্কুলের রুটিন, তাই তো, পড়ার রুটিন, আমাদের বাড়িতে স্টাডি রুটিন, একটা রুটিন। কি বললো, যে তোমাকে একটা টেবিল করতে হবে, চার্ট করতে হবে, যে টেবিলে থাকবে দিন, মাস এবং বছরের হিসাব, এবং সেই দিন, মাস, বছরকে তোমাকে মেনে চলতে হবে, সেই দিনে লিখতে হবে যে কোন দিনে, তুমি সোমবার দিনে এটা করবা, লিখে ওই দিনই করতে হবে, তাহলে তুমি ব্যর্থ হবে না। তাই তো, আমরা যেটা স্টুডেন্টদের বলে থাকি, তোমরা তোমাদের একটা স্টাডি আওয়ারের একটা রুটিন বানাও, কখন কোনগুলো পড়বা, আর সারা বছর স্ট্রিক্টলি ফলো করো, তাই না, সাকসেস তুমি পাবেই। তাই তো, সবাই এটা বলে, সাকসেস তুমি 100% ড্যাম শিওর তুমি সাকসেস পাবে। ভালো করে বইটা পড়ো, অঙ্কটা দুপুরবেলা এরকম করো, বা ইংরেজিটা এই সময় পড়ো, ভালো করে প্রশ্নগুলো রিভাইজ করে এত ঘন্টা পড়তে হবে, তাই কি, এটা টেবিল তো। এবং সেটাকে আমরা কি করি, নাওয়া খাওয়া বাদ দিয়ে ওইটাকে একদম ওটার মধ্যে মাথা গুঁজে দিয়ে ওইভাবেই চলি, তাই তো। কারণ সফলতার যারা চাবিকাঠি যারা প্রকাশ করে, যে কোনটা তার কি অফ সাকসেস সে ডিসক্লোজ করে, তখন সেটা বলে কিন্তু যে আমি স্ট্রিক্টলি রুটিন মেনে পড়াশোনা করেছি, হ্যাঁ, ধরে পড়াশোনা করেছি, টাইম মেনে পড়াশোনা করেছি, সেই ব্যাপারটা। তাহলে প্রথম দল যে উপদেশটা দিল, মোটেও খারাপ উপদেশ দেয়নি কিন্তু। একটা লোক যদি তার সমস্ত বছরের সমস্ত কাজগুলো দিন, মাস এবং বছর অনুযায়ী সব লিখে নেয়, রুটিন অনুযায়ী, তারপরে যদি স্ট্রিক্টলি মেনে চলে, তাহলে কি সে ফেল হবে? হবে না। তার মানে 100% উত্তরটা কিন্তু রাজা যেটা পেল, একটা কার্যকরী উত্তর। কিন্তু নানা মুনির নানা মত, পরবর্তী মুনিরা তো এটাকে ভুল প্রমাণ করে দেবে, আর তোমরাও বলবা হ্যাঁ ভুল হয়েছে। Only thus said they could everything be done at its proper time. এইভাবে যদি কেউ করে চলে, তবেই সব কিছু করা সম্ভব, নির্দিষ্ট সময় হবে, নির্দিষ্ট সময় হয়ে যাবে, যদি এরকম করে আমরা মেনে চলতে পারি। আদার্স ডিক্লেয়ার্ড, এই যে কমিটমেন্টটা উঠে আসলো প্রথম প্রশ্নের উত্তরে, এই যে সাজেশনটা উঠে আসলো, এটাকে পুরোপুরি ডিক্লেয়ার করে দিল, এই যে পুরোপুরি এটাকে অকেজো করে দিল। কি বললো, others declared that it was impossible to decide beforehand the right time for every action. দ্বিতীয় দল বলল, কোনো কারুর পক্ষেই সম্ভব নয় কোনো কিছু আগে থেকে নির্ধারণ করে চলা। এটা সত্যি কথা। আজকে তুমি রুটিন করেছো, সকালে তুমি 4 ঘন্টা ইংরেজি পড়বে, তুমি তোমার রুটিন করে, তুমি রুটিনের প্রতি অনড়, তুমি সোম থেকে শনিবার অবধি চালিয়ে গেলে, রবিবার দিন হঠাৎ করে সকালবেলায় তোমাদের বাড়িতে একগুচ্ছ গেস্ট এসে পড়লো, এবং যাদেরকে তোমাকে অ্যাটেন্ড করতে হবে। মা বলল তোমাকে বাড়িতে যা, বাজারে যা, কিছু নিয়ে আয়। বাবা বলল এটা আন। আবার মা বলল তোমার বোনকে যে তুই হয়তো ও রুটিন করেছিল 4 ঘন্টা পড়বে, ওকে বললো তুই রান্নাঘরে আয়, আমাকে একটু হেল্প কর। সো রুটিন বানা গেল। তাহলে এটা ঠিক একটা রুটিন বানিয়ে সারা মাস, সারা বছর অক্ষরে অক্ষরে পালন করবে, এই পৃথিবীর বুকে এমন কেউই নেই। রুটিন ব্রেক হয়, রুটিন ব্রেক হয়, রুটিন পুরোপুরি 100% মেনে কেউ চলতে পারে না। তাহলে দ্বিতীয় দল যেটা বললো সেটা তো ভুল নয়। কোনো মানুষের পক্ষে আগে থেকে রুটিন বানিয়ে ওই দিনে ওইটা করবই, এটা কোনো মতেই সম্ভব না, কোনো দিনও সম্ভব না। বাট দ্যাট নট লেটিং ওয়ানসেলফ টু বি অ্যাবজর্ভ ইন আইডল পাস টাইমস, এইটা যেটা, এই যে এইভাবে রুটিন করে যারা করবে তাদের কি হবে বলতো, এই দল বলল তারা কি হবে, অচিরেই খুব তাড়াতাড়ি তারা অলস হয়ে পড়বে। তাই তো, স্যারের ক্লাস রয়েছে রে আগামী সপ্তাহে, আজকে কি বার, আজকে শুক্রবার, ক্লাস স্যার কি বার নেয়, শনিবার। আজ কি বার, আজ সোমবার, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, ও 5 দিন আছে, শুক্রবার দিন পড়বনি রাত্রিবেলায়। তাহলে মানুষ রুটিন করলে কি হয়, অলস হয়ে পড়ে। এ কথা সত্যি, এ কথা সত্যি, যে একটা মানুষ যখন তার সব কিছুকে গুছিয়ে নিয়ে চাকাগোড়া ওইভাবে করবে, তখন সামনে যখন দেখবে তার সময় রয়েছে, সে একটু ফাঁকি মারতেও পারে, আর মারেও, সেটাই বলো, হয়ে যাবে।
One should always attend all that was going on and then do what was most needful. তাই দ্বিতীয় দল বলো ওই সমস্ত রুটিন ছাড়ো, তোমার সামনে যা আসবে তুমি প্রত্যেকটাতে অ্যাটেন্ড করো। শুড অ্যাটেন্ড উচিত, শুড অলওয়েজ অ্যাটেন্ড সর্বদাই উচিত, যোগ দেওয়া, অ্যাটেন্ড টু অল দ্যাট ওয়াজ গোয়িং অন, যা কিছু তোমার সামনে চলছে, যেটাই চলছে না সব কিছুতে পার্টিসিপেট করো, সব কিছুতে নিজেকে ইনভেস্ট করো, দেন তুমি কোনো কিছুতে ব্যর্থ হবে না, এই কথা বললো। অ্যান্ড দেন ডু হোয়াট ওয়াজ মোস্ট নিডফুল, তখনই তুমি বুঝতে পারবে সবগুলোতে মধ্যে নিজেকে জড়ালে যে কোনটা কেজো কোনটা অকেজো, কোনটা তোমার কাছে কাজের কোনটা অকাজের। তুমি না ইনভেস্ট করলে কি করে বুঝতে পারবে? কথাটা ভালোই বলেছে। কিন্তু ওই যে আবার সে নানামুনির নানামত, others again said that however attentive the jar might be what was going on, it was impossible for one man to decide correctly the right time for every action. আরেক দল বলল কি করে করবে রাজা তুমি এই কথা, যা বলে দিল বা উত্তম বলেছে, উত্তম, দারুণ উত্তম প্রস্তাব। রাজা, এক মানুষের পক্ষে সবকিছুতে নাক গলানো কি সম্ভব না। তুমি এতগুলো প্রত্যেকটা স্টেটে একজন করে চিফ মিনিস্টার রয়েছে, চিফ মিনিস্টারকে সাহায্য করার জন্য কারা কারা রয়েছে? এডুকেশন মিনিস্টার, ফাইন্যান্স মিনিস্টার, তাই তো, তারপরে ইরিগেশন মিনিস্টার, তারপরে হচ্ছে ফুড মিনিস্টার, ফরেস্ট মিনিস্টার। তারা কি করছে? চিফ মিনিস্টার এই সমস্ত জায়গাগুলো দায়িত্ব তাদেরকে ভাগ করে দিয়েছে, তারা চিফ মিনিস্টারকে রিপোর্ট করে। চিফ মিনিস্টার এই পদগুলোর থেকে লোকগুলো সরিয়ে যদি সব জায়গায় তার নিজের মাথা ঢোকায়, সে বাঁচতে পারবে না। একটা মানুষ এতগুলো ডিপার্টমেন্ট দেখতে পারবে? ইলেকট্রিসিটি, এগ্রিকালচার, শিক্ষা দীক্ষা, ইকোনমি, হেলথ, সোসাইটি, সব দেখতে পারবে? সম্ভব না। এই জন্যই তো এতগুলো মন্ত্রী, আমাদের কনস্টিটিউশনে এতগুলো মন্ত্রী কি করে আসলো? এই জন্যই তো আসলো। মানে একটা মানুষের পক্ষে সব কিছু সব দিকে সমানভাবে অ্যাটেন্ড করা সম্ভব নয়। তাহলে এটা ইম্পসিবল। তবে ইট ওয়াজ ইম্পসিবল ওয়ান ম্যান টু ডিসাইড কারেক্টলি দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, বাট দ্যাট শুড হ্যাভ এ কাউন্সিল অফ ওয়াইজ মেন হু উড হেল্প হিম টু ফিক্স দ্য প্রপার টাইম ফর এভরিথিং। এটা কিন্তু আজও আমাদের জীবনে বর্তমান যে কথাটা বলেছে। তাই একটা মানুষ যেহেতু সব কিছুতে নিজেকে ইনভেস্ট করতে পারবে না, তাই তার একটা কি কাউন্সিল রাখতে হবে, মানে মন্ত্রী পরিষদ, যেটা জ্ঞানী মানুষদের হবে। যেটা কি হবে? জ্ঞানী মানুষদের, যারা রাজাকে কি বলবে, রাজাকে সব কিছু সাজিয়ে গুছিয়ে দিবে, কখন কোনটা করতে হবে কোনটা কি করা যাবে না সব আগে থেকে বলে দিবে, তাহলেই না হয়ে গেল। যেমন করে দেশটা চলছে, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, তাদের অনেক কি আছে আন্ডার, সব মন্ত্রীরা রয়েছে, মিনিস্টাররা রয়েছে, তারা হেল্প করছে, এমপি এমএলএসরা আছে, ঠিক আছে তো, মন্ত্রীরা আছে, তারা হেল্প করছে। বুঝতে পারলো তো? এটাই হলো ব্যাপার। তাহলে এই যে কথাটা, এটা তো আজকের দিনও বর্তমান। হ্যাঁ, এরকম করে করলেই না হয়ে গেল, তাহলেই না কেউ ব্যর্থ হবে না। সাজেশনটা খুব ভালো হচ্ছে। দেখো, প্রথমটা যখন পড়লাম মনে হলো ওটাই বেস্ট, দ্বিতীয়টা পড়লাম প্রথমটাকে ভুল মনে হচ্ছে, দ্বিতীয়টা পড়ার পর তৃতীয় লোক যখন এখন বলবে তখন দেখবা দ্বিতীয়টাকেও ভুল মনে হচ্ছে, তৃতীয়টা ঠিক আছে, আবার তৃতীয়টা যখন কেউ বলবে তখন মনে হয় ওটা ভুল মনে হচ্ছে। ওই জন্যই বলে নানা মনির নানা মত। বুঝতে পারলা? রাজা আলটিমেটলি কি হয়ে যাবে? কনফিউজড হয়ে যাবে। বাট দ্য এগেন আদার্স সেড দেয়ার ওয়ার সামথিং হুইচ কুড নট ওয়েট টু বি লেড বিফোর এ কাউন্সিল। আরেক দল উঠে দাঁড়ালো, বললো রাজা ঠিক আছে, ভালো কথা, দারুণ প্রস্তাব দিয়েছে তোমাকে, বলেছে তুমি একটা মন্ত্রী দল তৈরি করে তোমার সমস্ত দায়িত্ব ভাগ করে দিয়ে তুমি সিংহাসনে বসে থাকো, তারা তোমাকে রিপোর্ট দিবে, তুমি গুরুত্ব বুঝে কাজ করবা। রাজা, সব কিছু কি সবার হাতে ছাড়া যায়? তা তো যায় না। তার মানে তোমার মন্ত্রীদের কাছে যদি সমস্ত ক্ষমতা দিয়ে দাও, একদিন মন্ত্রীরা তো চুপি সারে তোমার গলার নালিটাও কাটতে পারে, বা রাজ্যে তোমার কাছে থেকেই তোমার খেয়ে তোমার পরে তোমার নামে বিরোধিতা করে বিদ্রোহী হয়ে উঠতে পারে এবং তোমার সিংহাসন চলে যেতে পারে। এ কথা তো সত্যি, তাই না? একটা কাগজ যখন পাস হয়, সে নিচে অনেক কিছু, লাস্টে কিন্তু সেই যেখান থেকে পাস হবে সেই হেড অফ দ্য ডিপার্টমেন্টে কিন্তু সিগনেচার লাগে, তবেই কাগজটা কিন্তু গ্র্যান্ট হলো। নইলে কিন্তু ওই স্ট্যাম্প, সিল, নাম্বারের কিন্তু ভ্যালু নেই যতক্ষণ না ওই লোকটা গ্র্যান্ট করবে যে না এই কাগজটা বৈধ। তাই তো আমরা যখন কাগজগুলো অ্যাটাস্টেড করি, তাই তো, বা আমাদের যে মার্কশিটগুলো আছে সেখানে কিন্তু যে সেক্রেটারি আছে, যে প্রধান, তার সিগনেচার আছে, কিন্তু উইদাউট সিগনেচারের কাগজটার কোনো ভ্যালু হবে না, ওটা বোর্ড প্রিন্ট করে দিলেও কোনো ভ্যালু নেই। বুঝতে পারলো তো? এই ব্যাপারটা বোঝো। তাহলে এটা ঠিক, জীবনে সব কিছু অন্যের হাতে দিয়ে চুপচাপ বসে থাকলে হবে না, যে অন্যের উপর ভরসা করে ও আমাকে এটা গুছিয়ে দিবে, ও ঠিক করে দিবে, এমনটাও কিন্তু যুক্তিযুক্ত ভাবনা নয়। But about which one had at once to decide whether to undertake them or not. But in order to decide, the one must know beforehand what was going to happen. It was only magicians who know that. তাই বললো তুমি এগুলো ছাড়ো, তুমি একজন জাদুকরকে নিয়ে আসো, জাদুকরকে নিয়ে আসো, জাদুকরকে তোমার সাথে রাখো, জাদুকর সব দেখবে, তোমায় বলবে, তুমি সেভাবে চলবে।
তাই তো? ওই সমস্ত মন্ত্রী ফন্ত্রী পোষা, টেবিল তৈরি করা, সময়ের টেবিল তৈরি করা, হ্যাঁ, যা কিছু আছে সব কিছু নিজে করা, এগুলো সব বাদ দাও, জাদুকর রাখো। অ্যান্ড দেয়ারফর ইন অর্ডার টু নো রাইট টাইম ফর এভরি অ্যাকশন ওয়ান মাস্ট কনসাল্ট দ্য ম্যাজিশিয়ান। তাই আমাদের মতে লাস্ট দল বলে দিল, আমাদের মতে তোমাকে যদি সফল হতে হয় তাহলে সব কিছু ছাড়ো, তুমি একজন জাদুকরের সাথে কনসাল্ট করো। কনসাল্ট মানে কি? সলা পরামর্শ, আলাপ আলোচনা করো, ওনাকে নিয়ে আসো, তাইলেই তোমার সমস্যার সমাধান হয়ে যাবে। এটা বলে দিল কিন্তু। Equally various were the answers to the second question. Some said people jar most needed was the counselor, others priest, others doctors, while some said warriors were most necessary. এইভাবে প্রশ্নের উত্তর চলতে লাগলো। এক একজন বলে না না তোমার দরকার নেই, তুমি তোমার হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তুমি তোমার ওই মন্ত্রী পরিষদ। কেউ বলো না 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 মন্ত্রী পরিষদ না, তুমি তুমি পূজারি নিয়ে আসো, পূজারি পূজা করবে, ভগবান শান্ত থাকবে, তুমি ভালো থাকবা। কে বলো না না ওগুলো দরকার নাই, তুমি ডাক্তার পোষো, স্বাস্থ্যই সম্পদ, ডাক্তার তোমাকে দেখাশোনা করবে, তুমি অসুখ বিসুখ হবে না, তুমি দীর্ঘদিন বাঁচবা, তুমি সফল। হ্যাঁ, কেউ বলো না না ওগুলো করলে হবে না, তোমাকে যোদ্ধা রাখতে হবে, যত যোদ্ধা যত সৈনিক তোমার দেশ তত শক্তিশালী, কেউ আক্রমণ করতে পারবে না, তুমি ততদিন রাজত্ব করে যাবে। এক একজন এক একটা উত্তর দিল। এবার কি হলো বলতো, একটা বক্সের মধ্যে যদি এলোপাথারি কেউ যদি এক একটা করে জিনিস দিতে থাকে, একসময় বক্সটা ভরে যাবে, কিন্তু একই রকম জিনিস দিয়ে না, আলাদা আলাদা জিনিস দিয়ে মাথাটা কী হবে, একদম পাজল হয়ে যাবে। মাথাটা কী হয়ে যাবে, একদম পাজল হয়ে, সেটাই হলো। To the third question as to what was the most important occupation, some replied that most important occupation was science. তৃতীয় যে প্রশ্নটা লোকে রাজার ছিল যে আমার কাছে কোন কাজটা গুরুত্বপূর্ণ, হ্যাঁ, সেই তৃতীয় প্রশ্নের উত্তরে কেউ বলল যে পৃথিবীতে গুরুত্বপূর্ণ জিনিস একটাই, সেটা হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞান চর্চা করো, তাই তো? বিজ্ঞান চর্চা করো, তাহলেই তোমার জীবন সার্থক, তোমার দেশ সার্থক, তুমি সার্থক। আদার সাইড ইট ওয়াজ স্কিল ইন ওয়ারফেয়ার। কেউ বলো না 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 তোমাকে ভালো যুদ্ধবাজ হতে হবে, যুদ্ধের কৌশল শেখো ভালো ভালো, যুদ্ধের কৌশল শেখো ভালো ভালো, তবেই তুমি শক্তিশালী হয়ে উঠবে। কেউ বললো, আদার্স বলো এখানে ইট ওয়াজ রিলিজিয়াস ওয়ার্শিপ। কেউ বলো না না ধর্মচারণ করো, ধর্মচারণ করো, হ্যাঁ ধর্মচারণ করো, ধর্মচারণ করলে পরেই তোমার জীবনটা ধন্য হবে, তোমার 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 সাম্রাজ্য বেড়ে উঠবে। ঠিক আছে, এটাই হলো ব্যাপার। তাই দেখো, তাই এই যে ব্যাপারটা ঘটলো, আজকে যদি আমরা এটা আলোচনা করি, একটু ছোট্ট করে যদি আলোচনা করি, আজকে যদি তোমার কোনো একটা প্রবলেমে তোমাকে 10টা লোক 10 রকম সাজেশন দেয়, লাস্টে তুমি কী বলবো? তো তোরা এখান থেকে যা, আমার কাউকে দরকার নেই, পারি না পারি তোরা যা, তাই তো? তুমি ঘরের মধ্যে হাঁটছো, আচ্ছা কালকে পরীক্ষা, তুই খাতাটা বানা, আর ধর তো খাতা না, একটা গোছাতো, হা জামাটা গোছানা আগে, কলম নিছিস তো কলম, আর পেন্সিল বক্স দেখছিস কেন, কলম আছে নাকি দেখ, পেন্সিল, আরে ধর ওই পেন্সিল বক্স না ওটা, আরে পেন্সিল বক্স ছাড়, তুই কি পড়বি ওটা দেখ আগে, সিলেবাসটা ঠিক আছে কিনা, হ্যাঁ সব প্রশ্ন পড়ছিস তো, খাতাটা খুললা, এই খাতা পড়তে আর খাতাগুলো নেই, আরে খাতা পড়িস এখন, তুই বইটা পড়, বইটাতে ফোকাস কর। লাস্টে কি হবে, তোমার মাথাটা নিস্তব্ধে বাস্ট করবে, হ্যাঁ এটাই হয়। তাহলে কিছু কিছু জিনিস সত্যি কথা বলতে গেলে, সফলতায় কিছু কিছু জিনিস পৌঁছাতে গেলে তোমাকে কিছু কিছু জিনিস নিজেই সিদ্ধান্ত নিতে হবে যে তুমি কোনটাকে কীভাবে নিয়ে চলবে। ঠিক আছে তো? আচ্ছা, তাই দেখে নিই আমরা কীভাবে চলবো, আমাদের জীবনটাও কি এলোমেলো হয়ে যাবে এইভাবে উত্তর না পেয়ে? দেখি। অল দ্য অ্যান্সার্স বিং ডিফারেন্ট, যেহেতু সকল প্রশ্নগুলো পৃথক পৃথক হলো, প্রশ্নের উত্তরগুলো পৃথক পৃথক হলো, তাই কি হলো, দ্য জার অ্যাগ্রি উইথ নান অফ দেম, যার কিন্তু মহাশয় কারুর সাথে আর একমত হতে পারল না, কোনো ব্যক্তির সাথে। কোনো ব্যক্তি যেহেতু বলেছে তাই জন্য উইথ বসেছে, কোনো যদি প্রস্তাব থাকতো তাহলে টু হতো। হ্যাঁ মনে রাখো, কোনো প্রস্তাবে একমত হওয়াকে টু বলে, আর কোনো ব্যক্তির সাথে একমত হওয়াকে উইথ দিয়ে বলতে হয়। ঠিক আছে, অ্যাগ্রিড টু, অ্যাগ্রিড উইথ। অ্যান্ড গেভ দ্য রিওয়ার্ড টু নান, কাউকে পুরস্কার দেয়নি। যার কি করলো, সবাইকে ফোট এখান থেকে, কাউকে দেবো না পুরস্কার, উত্তর পায়নি তো। আরও যাদের জীবনের সমস্যাটা আরও কি, মানে আমরা যেমন চায়ের কাপের মধ্যে চিনিটাকে বেশ সুন্দর করে চামচ দিয়ে গুলে দিই, আরও যেন কিছু একগাদা সমস্যা কেউ যেন তার জীবনে গুলে দিয়ে চলে গেল, তাই তো? কিছু জ্ঞানীগুণী মানুষ আর জীবনটাকে দুর্বিষহ করে তুললো। বাট স্টিল উইশিং টু ফাইন্ড রাইট অ্যান্সার টু হিজ কোয়েশ্চেন, কিন্তু তবু যারের মনে ইচ্ছে দূর হলো না, সে আশা করতে লাগলো একদিন না একদিন জরুর আয়েগা, যখন আমি আমার প্রশ্নের উত্তরটা পেয়ে যাব। যার একদম মনে এই বিশ্বাসটা আছে তারও। হি ডিসাইডেড টু কনসাল্ট আ হারমিট, এবার যার কি করলো, মনে মনে একটা ঠিক করলো, না আমি এক সাধুর সাথে দেখা করব, এক সাধু পরম জ্ঞানী,
হ্যাঁ, ওয়াইডলি রিনাউন্ড ফর হিজ উইজডম, যেই সাধু সুদূর দূর দূরান্ত পরিচিত, রিনাউন্ড ফর হিজ উইজডম, তার জ্ঞানের জন্য। কিসের জন্য? জ্ঞানের জন্য। পরম তপী, খুব তপ ধ্যান করে, অসম্ভব জ্ঞান, শুনেছি তার কাছে গেলেই নাকি আমার সমস্যার সমাধান। তোমরা রাজার অসুখ পড়ছিলে না ছোটবেলায়? রাজার অসুখ যারা পড়েছে তারা ছিল যে রাজার খুব অসুখ অসুখ অসুখ, তো এমন একজনকে খুঁজে নিয়ে আসতে বলেছে বদ্যি যার কোনো অসুখ নেই, তাই তো? হ্যাঁ, যার এরকম কোনো সমস্যা নেই। তাই যাই হোক, সবথেকে খুশি মানুষটাকে খুঁজে নেয়। তারপরে লাস্টে গিয়ে দেখো এক ভিখারি, হ্যাঁ, যার পরনের জামা নেই, কোনোদিন খাইলে খায় না খাইলে না খায়, হ্যাঁ, যার ছোঁয়ার একটা কম্বল পর্যন্ত, বিছনা পর্যন্ত নেই, সে সুখে আছে। এই কথা শুনে রাজার অসুখ চলে যায়। ঠিক আছে, অসম্ভব সুন্দর একটা গল্প, জীবনে অনেক কিছু শেখায় যে কি করে নিজেকে ভালো রাখতে হয়। ঠিক এখানেও ঠিক তাই, সে যাবে এমনের কাছে যার কাছে গেলে তার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। সেটা যার কি করলো? এক্সপেক্ট করলো। কি করলো? এক্সপেক্ট করছে। কিন্তু দেখো, দ্য হারমিট লিভড ইন আ উড, ওই যে সাধু থাকে একটা বনে। কোথায় থাকে? বনে। হুইচ হি নেভার কুইটেড, যে বন সে, এই সাধু কখনোই ছেড়ে বার হয়ে আসেনি। চিরদিন কোথায় থাকে? বনেই থাকে। অ্যান্ড হি রিসিভড নান বাট কমন ফ্লক, এই সাধু সাক্ষাৎ করে বা দেখা করে অন্য কারুর সাথেই না, শুধুমাত্র কাকে ছাড়া দেখা করে না? সাধারণ মানুষ ছাড়া অন্য কারুর সাথে দেখা করে না। কোনো ধনী মানুষের সাথে উনি দেখা করে না। রাজা তো ধনী, রাজা তো ধনী, দেশের রাজা, তাই তো? সোনার থালা বাটিতে সে খায়। তাহলে এরকম লোকের সাথে দেখা করার কোনো সম্ভাবনাই নেই সাধুর, তাই তো? কারণ সাধু কার সাথে দেখা করে? খেটে খাওয়া, দরিদ্র, হ্যাঁ, অসহায় মানুষের তিনি সাথে দেখা করে, এরকম কারোর সাথে দেখা করে না। বুঝো ব্যাপারটা? তাহলে রাজার কিন্তু বাধা হলো, সহজে সে দেখা করতে পারছে না। সো দ্য জার পুট অন সিম্পল ক্লথ, তাই জার, রাজা কি করলো জানো? রাজা নিল ভিখারির বেশ, রাজা নিল ভিখারির বেশ, ছদ্মবেশ নিল রাজা। ওইটাকেই বলছে সিম্পল ক্লথ। বলা না লাইনটা? ওটাই, পুট অন সিম্পল ক্লথ। পুট অন সিম্পল ক্লথস, অর্থাৎ ডিসগাইজ, ছদ্মবেশ নিল। অ্যান্ড বিফোর রিচিং দ্য হারমিট সেল, এবং হারমিটের সেই কুটিরে পৌঁছানোর আগে ডিসমাউন্টেড, অবতরণ করলো, ফ্রম হিজ হর্স। কারণ ভিখারি ঘোড়ায় করে আসছে, দেখলে সাধু হয়তো ভস্য করে দিবে, তাই তো? আমার সাথে ছল। তাই জন্য রাজা কি করলো? সাইজেই গেল, গিয়ে কিছু দূর আগে, মানে ওই তোমার কুটিরে, সাধুর কুটিরে পৌঁছানোর কিছু দূর আগে নিজের ঘোড়ার থেকে নেমে পড়লো। বুঝতে পারলো তো? হেঁটে হেঁটে যাবে, ভিখারি সেজে, লিভিং হিজ বডিগার্ড বিহাইন্ড, এবং নিজের দেহরক্ষীদেরকেও ছেড়ে গেল যে তোমরা এখানে এসো না, তাই তো? তোমরা এখানেই থাকো, আমি একলা যাচ্ছি। হি ওয়েন্ট অন অ্যালোন, সে চলে গেল একাকী, কেউ নেই সঙ্গে। এই প্রথম রাজা সে রেড কার্পেট ছেড়ে মাটিতে খালি পায়ে ভিখারি হয়ে হাঁটতে শুরু করলো। ঠিক আছে, একদম কিচ্ছু নেই, সর্বহারা হয়ে হাঁটতে শুরু করলো। When the jar approached the hermit, এখানে একটা লাইন কিছু কি, when the jar approached the hermit was digging in front of his hut। আচ্ছা, when the jar approached, যখন জার পৌঁছালো কোথায়? সাধুর সেই ডেরায়, সাধুর সেই কুটিরে পৌঁছালো। the hermit was digging the ground, তখন সেই সাধু কি করছিল? খনন করছিল। ডিগিং মানে খোঁড়া, খনন করছিল। দ্য গ্রাউন্ড, মাটি, কোথাকার? ইন ফ্রন্ট অফ হিজ হাট, তার কুড়ে ঘরের সামনের যে আঙিনা বা মাটি, সেটা সে সাধু কি করছিল? কোদাল দিয়ে খুঁড়ছিল। সিইং দ্য জার, জারকে দেখে, হি গ্রিটেড হিম, জারকে দেখে সুস্বাগত, সাধুবাদ জানালো। কে? সাধু। সাধু কি চিনতে পেরেছিল? সেটা তো পরের ব্যাপার। সাধু তাকে কি করলো? হি গ্রিটেড, তাকে সাদর আমন্ত্রণ জানালো, এসো। অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং, তাকে আসতে বলেই বলাও শেষ হয়ে গেল, আবার সাধু তার খোঁড়াখড়ির কাজটা চালিয়ে গেল।
আসতে বলে যে এসো, আসলো, ও নিজের কাজ করে যাচ্ছে। দ্য হারমিট ওয়াজ ফ্রেল, সাধুর চেহারার বর্ণনা দিয়েছে লেখক। হারমিট ওয়াজ ফ্রেল, ফ্রেল মানে রুগ্ন, ফ্রেল মানে হচ্ছে রুগ্ন, অ্যান্ড উইক এবং দুর্বল, একদম দেহে মাংস নেই, হাড় ঝিরঝিরে, দুর্বল। অ্যান্ড ইচ টাইম হি স্টাক হিজ স্পেড, যতবার সে মাটিতে তার কোদালটি চালায়, স্পেড মানে কোদাল, স্টাক মানে আঘাত করা, ইনটু দ্য গ্রাউন্ড মাটির মধ্যে, অ্যান্ড টার্নড আ লিটল আর্থ, ততবার সেখান থেকে অল্প একটু পরিমাণ মাটি সে কেটে তুলতে পারে। অর্থাৎ কোদালটা সঠিকভাবে না চালালে মাটি উঠবে, দেহে শক্তি প্রয়োগ না করলে মাটি উঠবে, যতটা ডিপে যাবে কোদালটা তত করেই তো মাটির চাই উঠবে, তাই তার দেহ তো চলেই না, তাই যতবার চালাচ্ছে সামান্য পরিমাণ করে মাটি সে উঠাতে পারছে। হি ব্রেথড হেভিলি, খুব জোরে শ্বাস প্রশ্বাস নিচ্ছে, হাঁপিয়ে গেছে, বয়স হয়ে গেছে না, রুগ্ন, হাঁপাচ্ছে। দ্য জার ওয়েন্ট আপ টু হিম, জার তার কাছে গেল, অ্যান্ড সেইড, গিয়ে তাকে বলল, আই হ্যাভ কাম টু ইউ ওয়াইজ হারমিট, হে জ্ঞানী পুরুষ, আমি তোমার কাছে এসেছি, টু আস্ক ইউ টু আনসার 3 কোশ্চেন, জানতে তোমার কাছে শুনতে 3টি প্রশ্নের উত্তর, আমার 3টি প্রশ্নের উত্তর জানতে আমি তোমার কাছে এসেছি, হে জ্ঞানী পুরুষ। কাছে গিয়ে বলল, কোশ্চেনগুলো বলছে তারপরে, হাউ ক্যান আই লার্ন টু ডু দ্য রাইট থিং অ্যাট দ্য রাইট টাইম, হে জ্ঞানী পুরুষ আমায় বলে দাও কি করে আমি শিখবো, কি করে আমি জানবো কোনো কিছু করার সঠিক সময়টা কোনটা, এটা আমি আগে থেকে কি করে জানতে পারবো। হু আর দ্য পিপল আই মোস্ট নিড, কোন মানুষগুলোকে আমার খুব বেশি প্রয়োজন, কি করে আমি জানবো। অ্যান্ড টু হুম শুড আই দেয়ারফর পে মোর অ্যাটেনশন টু দ্য রেস্ট, সেই মানুষগুলোকে আমার বেশি প্রাধান্য দিতে হবে বাকিদের থেকে, তাহলে সেই গুরুত্বপূর্ণ মানুষগুলোকে আমি আগে থেকে কি করে চিনবো, হ্যাঁ, কি করে অকেজো মানুষের ভিড় ঠেলে গিয়ে আমি যেগুলো আমার প্রয়োজনের মানুষ তাদের কাছে পৌঁছাবো, তাদের কথা শুনতে পারবো কি করে, কোনো কিছুতে নিজেকে ইনভলভ না করে আগে থেকে কি করে বুঝতে পারবো, প্লিজ বলো আমায়। অ্যান্ড আরেকটা কোশ্চেন, অ্যান্ড হোয়াট অ্যাফেয়ার্স আর মোস্ট ইম্পর্টেন্ট নিড মাই অ্যাট ফার্স্ট অ্যাটেনশন, আর কোন ঘটনাগুলি, অ্যাফেয়ার্স মানে ঘটনাবলী, কোন ঘটনাবলীর দিকে আমার দৃষ্টিটা আগে যাওয়া প্রয়োজন বাকিগুলির চাইতে, পাশাপাশি অনেকগুলো ঘটনা ঘটছে, কোন ঘটনাটার দিকে আমার দৃষ্টিটা আগে যাওয়া প্রয়োজন সেটা আমাকে একটু বলে দাও হে জ্ঞানী পুরুষ। এইটাই প্রশ্ন জানতে আমি তোমার কাছে এসেছি, এই আরতি, এই অনুরোধ সে রাখলো সেই পুরুষের কাছে। দেখা যাক কি হয়। দ্য হারমিট লিসেন টু দ্য জার, হারমিট শুনলো, কিন্তু হারমিট মন দিয়ে জারের কথা শুনলো, বাট আনসার্ড নাথিং, কিন্তু কোনো উত্তরই দিল না। বাকি জ্ঞানীগুণী ব্যক্তিরা যেমন তাদের মতামত দিয়েছিল, কিন্তু এই সাধু পুরুষ রাজার 3 প্রশ্নের উত্তরকে কোন মনোযোগ দিয়ে শুনলো, যথেষ্ট মনোযোগ শ্রদ্ধা দিয়ে শুনলো, কিন্তু কোনো উত্তরই দিল না। হি জাস্ট স্প্যাট অন হিজ হ্যান্ড অ্যান্ড রিকমেন্ডেড ডিগিং, প্রশ্ন শোনাও শেষ, আবার সে নিজের হাতের তালুতে একটু থুতু দিয়ে আবার সে কি খোঁড়ার কাজটা চালিয়ে গেল। আমরা দেখেছি যারা খড়ি ফাটায় বা এই সমস্ত খোঁড়াখড়ি কাজ করে হাতের মধ্যে যাদের ছাল না চলে যায় তার জন্য কখনো কখনো তারা মুখের জল দিয়ে নেয়, থুতু দিয়ে নিয়ে তারপর তারা আবার সেটাকে খুঁড়তে শুরু করে, সেটাই করলো, ওই খোঁড়া কাজ চালিয়ে যাচ্ছে, ও দাঁড়িয়েই আছে। ইউ আর টায়ার্ড, রাজা বললো, এটা যার বললো, তোমরা যখন টেক্সট বইটা পড়বে না, এই যে ডিরেক্ট স্পিচ যেগুলো আছে সেগুলো কে বলেছে লিখে নেবে, তাহলে অনেক সময় কি হয় গল্পটার থেকে আমরা ভুলে যাই কে বলেছিল, তাই সঙ্গে সঙ্গে পাশাপাশি লিখে নিলে মনে থাকবে যে এই স্পিচগুলো কার বলা। ইউ আর টায়ার্ড, তুমি অত্যন্ত ক্লান্ত, সেইড দ্য জার, কে ক্লান্ত, হারমিট ক্লান্ত, কে মনে করলো, শাসক মনে করলো। লেট মি টেক দ্য স্পেড অ্যান্ড ওয়ার্ক আ ওয়াইল ফর ইউ, চলো দাও আমায় তোমার কোদালটি, আমি তোমার জন্য কিছুটা কাজ করে দেই। তাহলে একটা রাজা ওই সাধুর পরিস্থিতি দেখে কষ্ট হলো, তার মানবিকতার দিক থেকে তিনি এই কোদালটা চাইছে, বলছে দাও আমি তোমার জন্য একটু মাটিটা করে দিই। থ্যাঙ্কস, হারমিট বলল, কে বলল, হারমিট, হারমিট বলল ধন্যবাদ, সেইড দ্য হারমিট, হারমিট বলল ধন্যবাদ, অ্যান্ড গেভ
অ্যান্ড গিভিং দ্য স্পেড টু দ্য জার, এবং জারের হাতে কোদালটি তুলে দিল। হি স্যাট ডাউন অন দ্য গ্রাউন্ড, এবং সে মাটিতে বসে পড়ল, মাটির মধ্যে বসে পড়ল। কে বসে পড়ল? আমাদের এই সাধু। হোয়েন হি হ্যাড ডাগ টু বেডস, সবে মাত্র দু চৌকা বা এরকম একবার দুবার করে কোদাল চালিয়েছে কিনা রাজা, দ্য জার স্টপড অ্যান্ড রিপিটেড হিজ কোশ্চেন, কোদাল থামিয়ে দিয়ে রাজা আবার প্রশ্ন করল। দ্য হারমিট এগেন গেভ নো অ্যান্সার, প্রশ্ন শুনলো কিন্তু সাধু আর কোনো উত্তর দিল না। But Rose stretched out his hand for the spade and said, now rest a while and let me work a bit. সাধু বলল, ঠিক আছে, যখনই প্রশ্ন করা শেষ শুনে নিয়ে সাধু বলছে, দাও কোদালটা আমায় ফিরিয়ে দাও, এবার তুমি বসো, আমি খুঁড়ি। তাই তো, যখনই প্রশ্নের কথা বললো, প্রশ্নও শেষ, ও তো উত্তর দিল না, দিয়ে তখন বলছে সাধু, দাও দাও এবার আমায় কোদালটা দাও দেখি বাচ্চা, তুমি বসো দেখি, তুমি এবার অপেক্ষা করো, কিছুক্ষণ রেস্ট নাও, আমি একটু করি। বলছে দেখো, বাট দ্য জার ডিড নট গেভ হিম দ্য স্পেড, কিন্তু শাসক জার তাকে কিন্তু দিল না কোদালটা। অ্যান্ড কন্টিনিউড টু ডিগ, এবং খোঁড়াটা চালিয়ে গেল। 1 hour পাস্ট, 1 ঘন্টা মাটি খুঁড়লো। দেখো, সিংহাসনে বসা লোক মাটি খুঁড়ছে, হ্যাঁ, ব্যাপারটা বুঝো। অ্যান্ড অ্যানাদার, প্রথমে 1 ঘন্টা খুঁড়লো, তারপরে আরো 1 ঘন্টা মাটি খুঁড়লো। দ্য সান বিগেন টু সিঙ্ক, সূর্য অস্ত যেতে শুরু করেছে। বিহাইন্ড দ্য ট্রিজ, গাছের আড়ালে। অ্যান্ড দ্য জার অ্যাট লাস্ট স্টাক স্পেড ইনটু দ্য গ্রাউন্ড অ্যান্ড সেই, শেষবারের মতন জার কি করলো, তার কোদালটা মাটিতে চালিয়ে তারপর আবার প্রশ্ন করলো। বললো, কাকে বললো? দেখো, এটা জার বলছে, আই কেম টু ইউ ওয়াইজ ম্যান, আমি এসেছি তোমার কাছে হে জ্ঞানী পুরুষ, ফর অ্যান আনসার টু মাই কোয়েশ্চেন্স, আমার প্রশ্নগুলির উত্তর পেতে। ইফ ইউ ক্যান গিভ মি নান, যদি আপনি আমায় কোনো প্রশ্নের উত্তর নাই দেন, তবে অ্যান্ড আই উইল রিটার্ন হোম, তাহলে আমি ফিরে যাই, আমি ফিরে যাই। আপনি যদি আমার প্রশ্নের উত্তর না দেন, তবে আমি ফিরে যাই হে জ্ঞানী পুরুষ। বলাও শেষ কথাটা। হিয়ার কাম সামওয়ান রানিং, সেইড দ্য হারমিট, হঠাৎ করে দৃষ্টি আকর্ষণ করে সাধু বলল, কাকে? জারকে বলছে যে, ওই দেখো কে যেন আসছে ওদিক থেকে, দেখো কে যেন আসছে ওদিক থেকে, ওই দিক থেকে কে যেন ওইদিকে আসছে। এই দৃষ্টি আকর্ষণ করে বলল, কে বলল? সাধু বলল। কাকে? জারকে বলল যে, ওই দেখো কে যেন আসছে এদিকে দৌড়ে। লেট আস সি হু ইট ইজ, চলো তো দেখি কে এটা, ওটা কি আসছে দৌড়ে, দেখি তো কি বোঝা যাচ্ছে না কে আসছে দৌড়ে, চলো তো দেখি কে আসছে দৌড়ে, দেখা যাক কে আসছে, দেখি আমরাও দেখি তো কে আসছে দৌড়ে, কে হঠাৎ করে তৃতীয় ব্যক্তিটা কে দৌড়ে আসছে। দ্য জার টার্নড অ্যারাউন্ড, জার ঘুরে তাকালো পিছন দিকে কে আসছে দেখার জন্য। অ্যান্ড স এ বিয়ার্ডেড ম্যান, দেখতে পেল পশম আকৃতি, বিয়ার্ড কথার অর্থ হচ্ছে পশম বা লোম, বিয়ার্ডেড অর্থাৎ পশমে ঢাকা একটা মানুষ, গোটা গা তার পশমে ঢেকে গেছে, লোমে ঢেকে গেছে। কাম রানিং আউট অফ দ্য উড, যে জঙ্গলের ভিতর থেকে দৌড়ে আসছে কোন দিকে? এই সাধুর কুটিরের দিকে, বুঝতে পারলো তো? দ্য ম্যান হেল্ড হিজ হ্যান্ডস প্রেসড এগেইনস্ট হিজ স্টমাক, যে দৌড়ে আসছে সে কি করছে? তার নিজের হাত দুটো দিয়ে তার পেটটাকে শক্ত করে চেপে ধরেছে। যে দৌড়ে আসছে ওই যে পশমাবৃত লোকটা, সে নিজের হাতটা দিয়ে, দুটো হাত দিয়ে নিজের পেটটাকে শক্ত করে চেপে ধরেছে। কেন? অ্যান্ড ব্লাড ওয়াজ ফ্লোয়িং ফ্রম আন্ডার দেম, এবং ওই হাত চিপে রাখা পেটটাকে দিয়ে, পেটটাকে শক্ত করে হাত দিয়ে চিপে রাখছে, ওই হাতের ওপর দিয়ে রক্ত উপচে বেরোচ্ছে, উপচিয়ে রক্ত বেরিয়ে আসছে, অর্থাৎ চাপা দিয়ে সে রক্ত বন্ধ করার চেষ্টা করছে, কিন্তু সে রক্ত থামার নেমনি, গল গল করে ব্লিডিং হয়েই যাচ্ছে। হোয়েন হি রিচ দ্য জার, যখন সেই লোকটা, ওই কদাকার দেখতে লোকটা, পশমাবৃত লোকটা জারের সামনে এসে পৌঁছালো, হি ফেল ফেন্টিং, সে পড়ে গেল জ্ঞান হারিয়ে। কি হারিয়ে? জ্ঞান হারিয়ে। অন দ্য গ্রাউন্ড, মাটির ওপরে। মোর্নিং ফিবলি, খুব ধীরে ধীরে, খুব মৃদুভাবে সে গোংড়াতে লাগলো। এই জায়গাটা এক শব্দ আছে, গ্রোন। গ্রোন মানে গোঙানো। এটা আমরা ক্লাস তোমার
8-এ পড়েছিলাম, ওই যে তোমার সরি 9-এ পড়েছিলাম মনে হয়, নাকি 8-এ পড়েছিলাম, ওই যে হ্যাঁ সম্ভবত 9-এই পড়েছিলাম। টম লুজেস এ টুথ। টম হচ্ছে তোমার ওই পায়ের ব্যথা, দাঁতের ব্যথার জন্য, পায়ের ব্যথার জন্য স্কুল যাবে না, স্কুল না যাওয়ার বাহানা সে গোঙাতে থাকে। গ্রোন মানে গোঙানো, ব্যথায় আর্তনাদ করা। সে গোঙাচ্ছে ধীরে ধীরে লোকটা। দ্য জার অ্যান্ড দ্য হারমিট আনফাস্টেন দ্য ম্যানস ক্লথিং। প্রথমেই সাধু এবং জার, জার এবং সাধু মিলে দুজনে কি করলো, খুলে ফেললো। আনফাস্টেন মানে খুলে ফেললো কি, দ্য ম্যানস ক্লথিং, আগে মানুষটার জামাটা খুলে ফেললো। দেখবে কি হয়েছে। দেয়ার ওয়াজ আ লার্জ উন্ড ইন হিজ স্টমাক। দেখতে পেল তার পেটের মধ্যে একটা মস্ত বড় ক্ষত, গভীর ক্ষত। দ্য জার ওয়াশড ইট অ্যাজ বেস্ট হি কুড। যতটা ভালো করে পারত জার ওই ক্ষত স্থানটাকে ভালো করে পরিষ্কার করলো, ধুলো ভালো করে। অ্যান্ড ব্যান্ডেজড ইট উইথ হিজ হ্যাঙ্কারচিফ, এবং সেই ক্ষত জায়গাটাকে বেঁধে দিল তার নিজের রুমালটা দিয়ে। কে, জার। অ্যান্ড উইথ এ টাওয়েল, এবং একটা গামছা দিয়ে। দ্য হারমিট হ্যাড, যে গামছাটা হারমিটের ছিল, হারমিটের গামছা আর রাজার রাজার হচ্ছে তোমার রুমাল, দুটো মিলে শক্ত করে তার পেটটাকে টেনে বেঁধে দিল। বাট দ্য উন্ড উড নট স্টপ ফ্লোয়িং, কিন্তু ক্ষতস্থান থেকে রক্ত পড়া বন্ধ হচ্ছিল না। অ্যান্ড দ্য জার এগেন অ্যান্ড এগেন রিমুভ দ্য ব্যান্ডেজ, বারবার ভিজে যাচ্ছে ব্যান্ডেজটা, ব্যান্ডেজটা বারবার ভিজে যাচ্ছে। বারবার ভিজে যাওয়া মাত্র সে ব্যান্ডেজটাকে খুলে রক্তটাকে চিপে নিয়ে শুকনা করে আবার বেঁধে দিচ্ছে, হ্যাঁ বারবার করে। উইথ ওয়ার্ম ব্লাড অ্যান্ড ওয়াশড অ্যান্ড রিব্যান্ডেজ, গরম রক্ত, একদম মানে তাজা রক্ত বেরোচ্ছে, সে রক্ত চিপে নিয়ে আবার সেই জায়গাটা পরিষ্কার করে সে আবার বেঁধে দিচ্ছে। ওয়েন অ্যাট লাস্ট ব্লাড সিজড ফ্লোয়িং, শেষবার বাধা দাদা হয়ে গেল, তারপর রক্ত পড়া বন্ধ হয়ে গেল। সিজড মানে বন্ধ হওয়া, থেমে যাওয়া, বন্ধ হয়ে গেল শেষবারের মতো বাধা, যখন রক্ত পড়া বন্ধ হলো। দ্য ম্যান রিভাইভ, মানুষটার জ্ঞান ফিরল। রিভাইভ কথার অর্থ হচ্ছে জ্ঞান ফেরা, তাই তো, একটা পরিচিত শব্দ, জানে অনেকেই, ঠিক আছে, রিভাইভ। তো এবার সেই জ্ঞান ফিরে এলো, আবার রিভাইভ হয়ে গেল। অ্যান্ড আস্কড ফর সামথিং টু ড্রিঙ্ক, সেই অসুস্থ উন্ডেড পার্সনটি কি করলো, কিছু পান করার জন্য কিছু চাইলো, তার মানে কি জল চাইছে। দ্য জার ব্রট ফ্রেশ ওয়াটার অ্যান্ড গেভ ইট টু হিম, রাজা পরিষ্কার জল নিয়ে এসে তাকে পান করতে দিল। মিন হোয়াইল, ঠিক এই সময় দ্য সান হ্যাড সেট, সূর্য অস্ত গেছে। অ্যান্ড ইট হ্যাড বিকাম কুল, চারিদিকে খুব ঠান্ডা বনের মধ্যে তো। সো দ্য জার উইথ দ্য হারমিটস হেল্প ক্যারিড দ্য উন্ডেড ম্যান ইন টু দ্য হাট, যার ওই সাধুর সাহায্যে ওই ওই অসুস্থ মানুষটাকে বহন করে নিয়ে গেল ঘরের ভেতরে, কুটিরের ভেতরে। অ্যান্ড লেড হিম অন দ্য বেড, এবং সাধুর যে বিছানা তার উপরে শুইয়ে দিল। লাইং অন দ্য বেড দ্য ম্যান ক্লোজড হিজ আইস, বিছানায় শুয়েই লোকটা কি করলো, তার চোখটা বন্ধ করলো। অ্যান্ড ওয়াজ কোয়াইট, একদম নিস্তব্ধ, কোনো কথাবার্তা নেই। বাট দ্য জার ওয়াজ সো টায়ার্ড উইথ হিজ ওয়াক অ্যান্ড উইথ দ্য ওয়ার্ক হি হ্যাড ডান, এদিকে জারও কিন্তু প্রচণ্ড ক্লান্ত, এতটা পথ তিনি হেঁটে এসেছেন, এতগুলো কাজ করেছেন, দেহ খাটিয়ে, যে কাজগুলো তিনি আগে কোনোদিনও করেনি, হ্যাঁ অত্যন্ত কাণ্ড। দ্যাট হি ক্রাউচড ডাউন অন হিজ থ্রেশহোল্ড অ্যান্ড অলসো ফেল আসলিপ, তারপর রাজা তার নিজের হাঁটু ভাঁজ করে বসে পড়ল এবং গভীর নিদ্রায় কখন যে ঘুমিয়ে পড়ল রাজা নিজেও যায় না। দেখবা পরিশ্রমের ঘুমের মজাটাই আলাদা। সারাদিন খাটাখাটনির পর যারা ব্যস্ত মানুষ, যারা খুব পরিশ্রমী মানুষ, তারা যখন রাতে শুতে যায়, তাদের শুতে যাওয়ার সময় গানও শুনতে হয় না, হ্যাঁ কবিতার বইও পড়তে হয় না, পরিশ্রমই তাদের চোখে ঘুম এনে দেয়, তাই তো। এই ঘুমটার একটা আলাদাই মজা। সেটাই বলছে যে ওই তো ঘুমিয়ে পড়ল। সো সাউন্ডলি দ্যাট হি স্লেপ্ট অল থ্রু দ্য শর্ট সামার নাইট, বলছে এতটা পাকা ঘুম, এতটা সুন্দর ঘুম, যে কখন যে গোটা গ্রীষ্মটা মনে একটা রাত্রি শেষ হয়ে গেল, বুঝতে পারলা, মানে কখন যে চোখ বন্ধ যায়, কখন যে সকাল হয়েছে ওই টেরই পাইনি, বলে না শুয়ে পড়লাম, কখন যে সকাল হয়েছে ওটা জানি না, এতটাই ক্লান্ত, এতটাই ক্লান্ত, ঠিক আছে, এতটাই ক্লান্ত যে কখন যে ঘুমিয়ে পড়েছি, কখন যে হাই তুলছি, হ্যাঁ বলাই বাহুল্য, তাই তো, চোখ বন্ধ করে শুয়ে পড়ছি। আচ্ছা এবার দেখো কি হয়েছে তারপরে। আচ্ছা, ওয়েন হি অ্যাওয়েক ইন দ্য মর্নিং, যখন পরের দিন ঘুম থেকে জাগলো, ইট ওয়াজ লং বিফোর হি কুড রিমেম্বার হোয়ার হি ওয়াজ, সে তখন না ঠিক মনে করছে যে কোথায়, দেখবে চট করে যদি এক জায়গাতে আরেক জায়গায় গিয়ে ঘুমো,
পরের দিন সকালবেলা উঠে যেমন কেন মনে হয় তুমি নিজের জায়গাতেই ঘুমিয়ে আছো, এরকমটা হয় কিন্তু, এরকম একটা ভাবনা মনের মধ্যে আসে, জন্মায়, একটা ভুল জন্মায়, ঘোর জন্মায়। তাই বলছে যে চট করে বোঝাই গেল না যে কি হলো বা কি হচ্ছে। হ্যাঁ, একদম যেন কোথায় ছিল ফট করে থাকে, আরে কোথায় ছিলাম জানি আমি, ফট করে দেখতে পাচ্ছি এখানে। আচ্ছা, or who was the strange bearded man lying on the bed and gazing intently at him with shining eyes? উঠেই সে দেখে, চোখ ফিরে দেখে যে সে ওই কদাকার দেখতে লোকটা তার চোখের দিকে তাকিয়ে রয়েছে, তার জল জল করা চোখগুলো নিয়ে। কার দিকে তাকিয়ে রয়েছে? ওই হচ্ছে তোমার হচ্ছে জারের দিকে তাকিয়ে রয়েছে। হ্যাঁ, জারের দিকে তাকিয়ে রয়েছে একদম টানা দৃষ্টি থাকে। তার মানে ঘুমটা কার ভেঙেছে বলো তো? ওই লোকটার আগে ভেঙেছে, অসুস্থ লোকটার, তাই তো? অসুস্থ লোকটার ঘুমটা আগে ভেঙেছে, জারের ঘুমটা পরে ভেঙেছে। যার উঠে দেখে যে লোকটা ওর দিকে হা করে তাকিয়ে রয়েছে। এবার দেখো কি হয়। খুব ইম্পর্টেন্ট লাইন, ভালো করে শোনো। ফরগিভ মি, আমায় ক্ষমা করো, সেইড দ্য বিয়ার্ডেড ম্যান। কদাকার দেখতে লোকটা বলল রাজাকে, আমায় ক্ষমা করো। রাজাকে বলছে যে আমায় ক্ষমা করো, আমায় ক্ষমা করে দাও। যারকে বলল ইন এ উইক ভয়েস, খুব করু মানে মৃদু, একদম দুর্বল কণ্ঠে, কারণ তার এত রক্তপাত হয়েছে, সে তো রিকভারি করে নাই না তার ব্যথার থেকে, বা তার সেই অবস্থাটার থেকে তো রিকভারি এখনো পুরোপুরি করেনি, তাই দুর্বল কণ্ঠে বলল আমায় ক্ষমা করে দাও। when he saw that the jar was awake and was looking at, কখন বলে কথাটা? যখন জারের চোখ খুললো সকালে ঘুম ভেঙে, যারা যখন তার দিকে তাকালো, তখনই জারকে বলে আমায় ক্ষমা করে দাও, শুরুতেই ক্ষমা করে দাও। I don't know you and have nothing to forgive you for. যার তার ক্ষমা চাওয়ার কথাটা শুনে যার অত্যন্ত অবাক। যার বলল আমি তো তোমায় চিনি না, তোমায় আমি কি ক্ষমা করবো, কিসের ক্ষমা চাইছো তুমি? সত্যি তো, হঠাৎ করে কেউ যদি তোমার সামনে এসে বলে তুমি যাকে চেনো না যাও না, ভাই আমাকে ক্ষমা করে দিও, আমার ভুল হয়ে গেছে, তুমি তো একবার হলো ঝটকা খাবা, কী রে কিসের ক্ষমা চাচ্ছে, কি ভুলটাই বা করলো, আর তোমাকে তো পার্সোনালি চিনি না, কি ভুল করছো? তেমন আকস্মিকভাবে এই কথাটা যারকে কিন্তু অত্যন্ত একটা চিন্তার মধ্যে ফেলে দিয়েছিল যে ক্ষমা চাইছে কেন। যার বললো আই ডোন্ট নো ইউ, আমি তোমায় জানি না, অ্যান্ড হ্যাভ নাথিং টু ফরগিভ ইউ ফর, তোমাকে ক্ষমা করার মতন আমার কাছে কিছু বিষয়ই নেই, কেন ক্ষমা করবো, কী বা ক্ষমা করবো? সেইড দ্য জার, যার কথাটা বললো। ইউ ডু নট নো মি বাট আই নো ইউ, সে কদাকার দেখতে লোকটা বলল তুমি আমায় চিনতে না পারো রাজন, আমি তোমায় চিনি। আই এম দ্যাট এনিমি অফ yours who swore to revenge himself on you, আমি তোমার শত্রুদের মধ্যে একজন, যে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ তোমার ক্ষতি করবই। অর্থাৎ তোমার যারা শত্রু রয়েছে তারা যেভাবে তোমার ক্ষতি কামনা করে, তাদের মধ্যে আমিও একজন, যে মনে প্রাণে তোমার মৃত্যু কামনা করি, তোমাকে মারতে চাই। ঠিক আছে, এই লোকটা বলল। দেখো কোথায় গিয়ে কি মানুষের সাথে হয়ে যায় কে জানে। কেন কেন মারতে চাও? বিকজ ইউ এক্সিকিউটেড হিজ ব্রাদার অ্যান্ড হিজ প্রপার্টি। লেখক বলে দিচ্ছে এই লোকটা কেন, এই যে কদাকার দেখতে লোকটা হঠাৎ করে রাজার কাছে ক্ষমা চাইছে, তাকে বলতে যাচ্ছে যে তার শত্রু কেন কেন শত্রু হয়ে উঠেছে। এক সময় এই রাজাই তার ভাইকে মেরে তার সব সম্পত্তি ছিনিয়ে নিয়েছিল, ওই ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্যই সে জঙ্গলে এতদিন ধরে অপেক্ষা করছিল। যখনই শুনছে রাজা তার 3টা প্রশ্নের উত্তর পায়নি, সাধুর সাথে দেখা করতে আসতেছে, ও পরিকল্পনা করে রাজাকে ফেরার পথেই মারব। বুঝতে পারলো তো? কিন্তু কে আহত করলো তাহলে? নিশ্চয়ই রাজার বডিগার্ডরা, তাই তো? দেখি গল্পটা কি হয় এবার। I knew you had gone alone to see the hermit. আমি জানতাম, খবর পেয়েছিলাম যে তুমি একাকী আসবে সাধুর সাথে দেখা করতে। And I resolved to kill you on your way back. আমি পরিকল্পনাবদ্ধভাবে ছিলাম, আমি পরিকল্পনা কষে রেখেছিলাম, প্ল্যান কষে রাখছিলাম যে যখনই তুমি ফিরবে তোমার পথ দিয়ে আমি তোমায় শেষ করে দেব। বাট দ্য ডে পাস্ট, কিন্তু সন্ধ্যা গড়িয়ে গেল। অ্যান্ড ইউ ডিড নট রিটার্ন, তুমি গেলে কিন্তু আর ফিরলে না। আমি অপেক্ষা করেছিলাম তোমাকে মারবো, তোমাকে যেতে দেখেছি, যখন তুমি ফিরলে না, সন্ধ্যা গড়িয়ে যাচ্ছে। সো আই বিকেম আউট অফ মাই অ্যাম্বুশ, তাই আমি আমার গোপন ডেরা থেকে বেরিয়ে আসলাম। অ্যাম্বুশ মানে গোপন ডেরা, আমি আমার গোপন ডেরা থেকে বেরিয়ে আসলাম। টু ফাইন্ড ইউ, তোমাকে খুঁজবো বলে, তোমাকে মারবো বলে আমি বেরিয়ে আসলাম।
অ্যান্ড আই কেম আপন ইয়োর বডিগার্ড, বেরিয়ে এসেই আমি সাক্ষাৎ হয়ে গেল, মুখোমুখি হয়ে গেলাম তোমার দেহরক্ষীদের সাথে। অ্যান্ড দে রিকগনাইজড মি, তারা দেখা মাত্রই আমাকে চিনে ফেললো। অ্যান্ড উন্ডেড মি, এবং আমাকে আহত করে দিল, তলোয়ারি পেটে মেরে দিয়েছে। আই এসকেপড ফ্রম দেম, আমি তাদের থেকে প্রাণ বাঁচিয়ে পালালাম। বাট শুড আই হ্যাভ ব্লিড টু ডেথ, কিন্তু কই আর প্রাণ বাঁচাতে পারলাম, রক্তপাত হয়ে আমি মরেই যেতাম। ইউ ব্লিড টু ডেথ হ্যাড ইউ নট ড্রেসড মাই উন্ড, যদি না তুমি আমার ক্ষতস্থানটাকে সারাই করতে, যদি না তুমি আমার রক্ত বন্ধ করতে রাজা, তাহলে আমি মরেই যেতাম, পালিয়েও বা কোথায় বাঁচতাম, তুমিই তো আমার রক্তটা বন্ধ করলে। কি বলছে দেখো, আই উইশ টু কিল ইউ, আমি প্রতিজ্ঞা নিয়েছিলাম, আমি আশা করেছিলাম আমি তোমায় মারবো। অ্যান্ড ইউ সেভড মাই লাইফ, তুমিই সেই যাকে আমি মারতে চেয়েছি, সেই আমার প্রাণ বাঁচালে। নাও ইফ আই লিভ, তাই কথা দিচ্ছি যদি আমি এখন বেঁচে যাই, আমি তো জানি না বাঁচবো কিনা, যে পরিস্থিতি আমার পেটের ঘায়ের। অ্যান্ড ইফ ইউ উইশ ইট, এবং তুমি যদি ইচ্ছে করো বা তুমি যদি পারমিশন দাও, আই উইল সার্ভ ইউ অ্যাজ ইউর মোস্ট ফেথফুল স্লেভ, আমি সারা জীবন তোমার দাস হয়ে কাটিয়ে দেব। কার দাস হয়ে কাটাবে? রাজার। রাজার একজন বিশ্বস্ত দাস হয়ে, মোস্ট ফেথফুল, সুপারলেটিভ ডিগ্রি, খুব বিশ্বস্ত একজন দাস হয়ে আমি তোমার সাথে সারা জীবন কাটিয়ে দেবো। আমি তোমাকে মারতে চেয়েছি, তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, তাই তো? মানে সেই শত্রু পুরোপুরি নিজের মন থেকে নিজেকে পাল্টে নিয়েছে, তাই তো? কারণ এত বড় বড় মানসিকতা কারণ নেই, যাকে আমি মারতে যাচ্ছি সে সেটা জেনেও তাকে ছেড়ে দেয়। মূর সেনাপতি বলে একটা গল্প ছিল বাংলায়, ক্লাস 8-এ, তাই তো? সেখানেও কিন্তু আমরা ওইটাই দেখেছিলাম। বাংলা গল্প ছিল মূর সেনাপতি, ওই ডেরায় চলে আসে, সে যে আশ্রয় দেয় তার বাবা গিয়ে কিন্তু মারছে, অথচ পরের দিন সকালে বলে যে তুমি চলে যাও, সূর্য ওঠার আগে তুমি এখান থেকে সরে যাও, নইলে কিন্তু তোমার প্রাণ আমি নিতে বাধ্য, কারণ তুমি আমার বাবার হত্যাকারী। তাহলে দেখো কত বড় একটা ত্যাগ, যে আশ্রিতকে, মানে অতিথি নারায়ণ সম, অতিথি দেব সম, তার ক্ষতি কোনো সময় চাইছে, সে তোমার হাজার ক্ষতি চাইলেও, তার বড় দৃষ্টান্ত সাহিত্যের পাতায় যথেষ্ট আছে। যাক, তাহলে এখানেও সেটা পেলাম, কিন্তু এখানে ব্যাপারটা একটু আলাদা। যে মারতে চাইছে, সে যাকে মারতে, সে অজান্তেই কিন্তু তার শত্রুর প্রাণ বাঁচিয়েছে। দেখি রাজা এখন তাকে আবার মেরে ফেলে নাকি, দেখি কি করে রাজা। অ্যান্ড উইল বিট মাই সন্স টু দ্য সেম, এবং আমি, ওই অসুস্থ লোকটা বলছে, কদাকার লোকটা বলছে, আমি আমার ছেলেদেরকেও আদেশ করে যাব, বলে যাব, তারাও যেন চিরকাল আপনার দাস হয়ে তাদের জীবন কাটাবে, মানে আমার পরিবর্তে আমি যখন থাকবো না, আমার ছেলেরা আপনার দাস হয়ে জীবন কাটাবে, ঠিক আছে? এই অধিকারটুকু আমাকে দেন, আপনি এত বড় কাজ করলেন, উপকার করলেন আমার। বোঝো ঠেলা। The Jar was very glad to have made peace with his enemy so easily. জারও অত্যন্ত খুশি যে তিনি তার শত্রুর সাথে এভাবে কোনো প্রতিযোগিতায় না গিয়ে তার প্রাণ বাঁচিয়ে তার সাথে এত সুসম্পর্ক, একটা বন্ধুত্বের সম্পর্ক করতে দিতে পেরেছেন। এটা রাজা অত্যন্ত খুশির সাথে দেখলো। অ্যান্ড টু হ্যাভ গেইনড হিম ফর এ ফ্রেন্ড, এবং রাজা কি করলো, তাকে নিজের বন্ধুর জায়গার নিয়ে এলো, বা বন্ধু তকমা দিল, তাকে বন্ধু ভেবে বসলো। অ্যান্ড হি নট অনলি ফরগেভ হিম, রাজা শুধুমাত্র তাকে ক্ষমাই করলো না, বাট সেড হি উড সেন্ড হিজ সার্ভেন্টস অ্যান্ড হিজ ওন ফিজিশিয়ান টু অ্যাটেন্ড হিম। রাজা কথা দিল যে হে বন্ধু, আমি আমার পরিচারিকাদের বা আমার যারা সেবা করে সেই দাসদের পাঠাবো তোমাকে দেখাশোনা করতে, এবং আমাকে যে চিকিৎসা করে আমার নিজের চিকিৎসককে পাঠাবো, যাতে তুমি সুস্থ হয়ে উঠো তাড়াতাড়ি, ঠিক আছে? যার নিজে বলছে যে আমার যারা দেখাশোনা করে তাদের পাঠাবো অ্যাটেন্ডেন্ট হিসেবে, এবং আমার চিকিৎসককে পাঠাবো, সে তোমাকে চিকিৎসা করবে। অ্যান্ড প্রমিস টু রিস্টোর হিজ প্রপার্টি, কথা দিলাম তোমার ছিনিয়ে নেওয়া সমস্ত সম্পত্তি আমি তোমায় ফিরিয়ে দিব। রিস্টোর কথার অর্থ হচ্ছে আবার পুনরায় সাজিয়ে দেওয়া, ঠিক আছে? আচ্ছা, রিস্টোর করে দেবো। তাহলে রাজা কিন্তু এগুলো প্রতিজ্ঞাবদ্ধ হয়ে তাকে কথাগুলো দিল। দেখো, হ্যাভিং টেকিং লিভ অফ দ্য উন্ডেড ম্যান, কদাকার দেখতে সেই মানুষটা যে অসুস্থ হয়েছিল, যার পেটে ক্ষয় ছিল, সে তার থেকে বিদায় নিয়ে, দ্য জার ওয়েন্ট আউট ইনটু দ্য পাউচ অ্যান্ড লুকড অ্যারাউন্ড ফর দ্য হারমিট, সেই কুটিরের কিনারে গিয়ে, বারান্দার কিনারে গিয়ে দাঁড়ালো, দাঁড়িয়ে উকি মারছে, কোথায় গেল সাধু, তো নাই ঘরে, তাই তো? কারণ সাধু তো সকালেই উঠছে, অনেক আগেই উঠছে, তাই জন্য এরকম করে দেখছে, কোথায় গেল সাধু, কোথায় গেল, দেখছে। কারণ কি, যে উদ্দেশ্যে তার আসা সেটা পূরণ হয়েছে কি এখনো না? ওই যে 3টা প্রশ্ন, ওটা তো এখনো প্রশ্নই দেখে গেছে, উত্তর তো পাইনি, তাই উত্তরটা দেখি পাওয়া যায় কিনা, শেষবারের মতো চেষ্টা করে দেখি।
বিফোর গোয়িং অ্যাওয়ে হি উইশড ওয়ান্স মোর, যাওয়ার আগে আরেকবার, টু বেগ অ্যান আনসার, আমি সাধুর কাছে ভিক্ষা স্বরূপে প্রশ্নের উত্তর চাবো, টু দ্য কোয়েশ্চেন্স হি হ্যাড পুট, যে প্রশ্নগুলো আমি দিয়েছিলাম সেই প্রশ্নের উত্তর আমি ভিক্ষা স্বরূপে কামনা করে নেব, যে আমাকে বলুন, প্লিজ বলুন। দ্য হারমিট ওয়াজ আউটসাইড, হারমিট বাইরেই ছিল, কি করছিল? অন হিজ নিড, হাঁটু গেড়ে বসে আছে হারমিট মাটির মধ্যে, কেন? সোয়িং সিডস ইন দ্য বেডস দ্যাট হ্যাড বিন ডাগ দ্য ডে বিফোর, গেল দিন যে মাটি খুঁড়ে শস্য ফেলার বিছানা তৈরি করেছে, যাকে সিড বেড বলে, অর্থাৎ শস্য ফেলার যে বিছানা তৈরি করা হয়, মাটি খুঁড়ে যে জায়গাটা, জমিটা যে রেডি করে, সেই জায়গায় বসে বসে সে ওই বীজগুলোকে নিয়ে বপন করছে। সোয়িং মানে বপন করা, অর্থাৎ বীজগুলোকে সে মাটিতে গেঁথে দিচ্ছে, ভালো করছে। দ্য যার অ্যাপ্রোচ হিম, তার কাছে গেল, গিয়ে বলল, ফর দ্য লাস্ট টাইম আই প্রে ইউ টু আনসার মাই কোয়েশ্চেন্স ওয়াইজ ম্যান, শেষবারের মতো বলছি হে জ্ঞানী পুরুষ, আমার প্রশ্নগুলোর একটু উত্তর দেবেন। ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড সেড দ্য হারমিট, সাধু বলল, তোমার প্রশ্নের উত্তর তো আমি কখন দিয়ে দিয়েছি। রাজা শুনে অবাক, কি বলে রে, মাথা মুথা খেপছে নাকি? হ্যাঁ, ডাইরেক্ট বললো, তোমার প্রশ্নের উত্তর আমি অনেকক্ষণ আগে অলরেডি হ্যাভ গিভেন, তোমাকে অলরেডি আমি কিন্তু দিয়ে দিয়েছি প্রশ্নের উত্তর, আর কি চাইছো তুমি? স্টিল ক্রাউচিং অন হিজ থিন লেগস, তার ওই পাতলা পাতলা রুগ্ন পাগুলোর মধ্যে ভর করে মাথাটা তুলে বললো, আমি তোমাকে উত্তর দিয়ে দিয়েছি, সব প্রশ্নের উত্তর। অ্যান্ড লুকিং আপ অ্যাট দ্য যার দিকে তাকে এই কথা বললো, হু স্টুড বিফোর হিম, যার তার সামনেই দাঁড়িয়েছিল। এবার দেখো, যার এটা শুনে আকাশ থেকে পড়বে না? আমি হলে তো আকাশ থেকে পড়তাম, বা যখন পড়ছিলাম অবশ্যই পড়ছিলাম। হাউ আনসার্ড, যার প্রশ্ন করলো। হোয়াট ডু ইউ মিন, আস্কড দ্য যার বললো, আপনি উত্তর দিয়েছেন হে জ্ঞানী পুরুষ, কখন উত্তর দিলেন, আর কিভাবেই বা উত্তর দিলেন? বলছেন সব উত্তর দিয়ে দিয়েছি, কিভাবে দিলেন? ডু ইউ নট সি, কেন তুমি উত্তরটা দেখোনি? রিপ্লাই দ্য হারমিট, হারমিট বললো, কেন উত্তরটা তুমি দেখোনি, পাওনি? উত্তরটা আমি তোমায় দিয়ে দিয়েছি তো। ইফ ইউ, উত্তর ভাঙাচ্ছে, দেখো দেখো, হ্যাঁ, ইফ ইউ হ্যাড নট পিটেড মাই উইকনেস ইয়েস্টারডে, গেলকাল এসে যদি তুমি আমার দুঃখটা, আমার কষ্টটা না বুঝে চলে যেতে, আমার কষ্টটা দেখে যদি না দাঁড়াতে, আমি করতেছি, বয়স্ক মানুষ, পারছি না, আমার কষ্ট হচ্ছে, নিঃশ্বাস নিতে পারছি না, যদি আমার কষ্টটা দেখে তোমার মায়া না হতো, তুমি যদি আমাকে হেল্প না করতে, তাহলে কি হতো? হ্যাড নট ডাক দোজ বেডস ফর মি, আমার জন্য ওই কয়েকটা মাটি যদি তুমি না করতে, বাট হ্যাড গন ইউর ওয়ে, তুমি যদি তোমার পথে ফিরত যেতে, দ্যাট ম্যান উড হ্যাভ অ্যাটাকড ইউ, তোমাকে তো তাহলে ওই লোকটা রাস্তায় ধরে ফেলতো, ইউ ধরে ফেলতো, অ্যান্ড ইউ উড হ্যাভ রিপেন্টেড ফর নট হ্যাভিং স্টেড উইথ মি, ধরে ফেলার পর তুমি মনে মনে পস্তাইতা, ভাবতা, ইস ক্যান যে থেকে গেলাম না, ক্যান যে ফিরতে গেলাম এই রাত্রিবেলায়, তাই না? দেখো, সো মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম ওয়াজ হোয়েন ইউ আর ডিগিং দ্য বেডস, প্রথম প্রশ্নটা কি ছিল? কোনো কিছু করার সঠিক সময় কোনটা? কোনো কিছু করার সঠিক সময় হচ্ছে ওইটাই, যখন তুমি আমার জন্য মাটিটা খুঁড়ছিলে, কারণ আমি হচ্ছে ব্যক্তি যে সমস্যায় পড়েছিলাম, তুমি আমাকে দেখে হেল্প না করলে তোমার কি ক্ষতি হতো, তার মানে তোমার কোনটা গুরুত্বপূর্ণ কাজ এটা তুমি ভালো করেই জানো। হ্যাঁ, এটা তুমি করবা না করো তোমার উপরে ব্যাপার, তাই তো? এটার জন্য আলাদা কোনো সায়েন্স নেই, আলাদা কোনো বিষয় নেই, সবাই একটাই জানে যে এখন আমি ছাত্র জীবন, এখন পরীক্ষা আমার সামনে ফেব্রুয়ারি মার্চে, আমাকে ভালো করে এখন পড়তে হবে, এটাই আমার কর্ম, এটাই আমার ধর্ম, এখানে কোনটা গুরুত্ব আগে পড়ে বলে কোনো জিনিস নেই, এটাই আমার আগে পড়ে, ঠিক আছে তো? এটাই, তাহলে ওটাই গুরুত্বপূর্ণ কাজ। অ্যান্ড আই ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সন, রাজা দ্বিতীয় প্রশ্ন ছিল, আমার কাছে গুরুত্বপূর্ণ মানুষটাকে, কার কথা, কাকে আমাকে নিয়ে চলতে হবে, কাকে এড়িয়ে চলতে হবে? সাধুই ছিল তখন রাজার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ মানুষ, তার মানে তোমার গুরুত্বপূর্ণ মানুষ তারাই যাদের সাথে তুমি আছো, তোমার বাবা মা, তোমার আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, সবাই, তাই তো? এদের ভালো করতে পারলে তো তুমি সবার ভালো করতে পারবে, আগে তুমি নিজের ভালো চাও, তারপরে দেখবে সবার ভালো তুমি করতে পারছো, কেউ কখনো নিজের ভালো না করে অন্যের ভালো করতে পারে না, তাই তো? তুমি নিজেকেই ভালোবাসো না, নিজেকে ভালো করতে চাও না, তুমি আরেকজনের ভালো কী করে করবে? কোনো জীবনেও করতে পারবে না, যদিও করতে পারো সেটা দাম থাকবে না। আচ্ছা, গেল, তাহলে আমি ছিলাম তোমার কাছে গুরুত্বপূর্ণ মানুষটা। অ্যান্ড টু ডু মি গুড ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বিজনেস, তৃতীয় বছরটা তোমার ছিল যে কোন কাজটা আগে করবো কোনটা পরে, তাই আমার কষ্টটা বুঝে আমার কাজটা করাই তোমার কাছে আগের গুরুত্বপূর্ণ কাজ ছিল, এই ছিল তোমার তৃতীয় প্রশ্নের উত্তর। দেখো, উত্তর কিন্তু কাজের মধ্যে দিয়ে দিছে, ওই জন্যই সাধু চুপ করেছিল, একটা প্রশ্নেরও উত্তর দেয়নি, কারণ কিছু কিছু প্রশ্ন মানুষকে আগে থেকে বলে দিলে সে প্রশ্নের মান আর থাকে না, বুঝতে পারলো তো? আচ্ছা,
আফটারওয়ার্ডস হোয়েন দ্যাট ম্যান র্যান টু আস, তারপরে যখন লোকটা দৌড়ে আসলো, দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ওয়াজ হোয়েন ইউ আর অ্যাটেন্ডিং হিম, তখন গুরুত্বপূর্ণ সময় ছিল তুমি লোকটাকে যখন তুমি তাকে কেয়ার নিচ্ছিলা, তাকে অ্যাটেন্ড করছিলা। হ্যাঁ, ফর ইফ ইউ হ্যাড নট বাইন্ড আপ হিজ উন্ডস হি উড হ্যাভ ডাইড উইদাউট হ্যাভিং মেড পিস উইথ ইউ, যদি তুমি তখন তোমার প্রশ্ন নিয়েই ব্যস্ত থাকতা, লোকটাকে যত্ন আত্মি না করতে, ওর রক্তটা বন্ধ না করতা, তোমার শত্রু তোমার সাথে বন্ধুত্ব না করেই মারা যেত, শত্রু হয়ে মারা যেত। So he was the most important man and what you did for him was your most important business. তাই তোমার কাছে গুরুত্বপূর্ণ মানুষ ছিল তখন সে, তারপরে প্রথমে এসে বললাম আমি, তারপর কদাকার দেখতে মানুষটা আসার পর হলো সে, তার জন্য তুমি যেটা গুড করেছো, ভালো করেছো, সেটা হচ্ছে তোমার জন্য গুড বিজনেস। রিমেম্বার, মোরাল, গল্পের মোরাল, নীতি কথা, চিরকাল মনে রাখো কথাটা, দেয়ার ইজ অনলি ওয়ান টাইম দ্যাট ইজ ইম্পর্টেন্ট। গুরুত্বপূর্ণ সময় কোনটা জীবনে? প্রত্যেকটা মুহূর্ত গুরুত্বপূর্ণ। কেউ যদি বলে এই পরীক্ষা চলে আসতেছে, পড়তে হবে, কখন যে পড়ি, কোনটা যে গুরুত্বপূর্ণ সময়, তোমার জীবনের প্রত্যেকটা নিঃশ্বাস গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা সময় গুরুত্বপূর্ণ। সময় আলাদাভাবে গুরুত্বপূর্ণ হয় না, এক একটা সময়ের ক্ষণই গুরুত্বপূর্ণ। লিখছে দেয়ার ইজ অনলি ওয়ান টাইম ইজ দ্যাট ইজ ইম্পর্টেন্ট, একটা মুহূর্তই গুরুত্বপূর্ণ জীবনে, সেটাকে নষ্ট করা যাবে না। Now it is the most important time because it is the only time when we have any power. এবার তোমাকে বলি কথাটা, একটা সময় কেন গুরুত্বপূর্ণ? এই যে এটা, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝো, তার মানে এখন তোমার কাছে সময় আছে, শক্তি আছে, সময় চলে যাবে তোমার কাছে শক্তিও চলে যাবে। এখনো পরীক্ষা অনেকটা দেরি, এখনো যদি কেউ মনে প্রাণে নিষ্ঠা ভরে তার জার্নিটা শুরু করে, 100% ভালো রেজাল্ট করে বেরোবে। কিন্তু সময় যখন ঘনিয়ে আসবে শেষ দৌড়ায়, তখন তুমি হাজার শক্তিশালী হও, তোমার শক্তির কোনো কাজেই লাগবে না। একদম বাস্তব লাইন। ওই জন্যই বলেছে লিও টলস্টয়ের লেখা গল্পগুলোতে সাইকোলজিক্যাল ইনসাইট আছে, মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি, এটা মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি, ফিলোসফি আছে, লাইফের ফিলোসফি আছে। দ্য মোস্ট নেসেসারি পার্সন ইজ দ্য ওয়ান উইথ হুম ইউ আর। বিশেষ করে গুরুত্বপূর্ণ মানুষ বলে পৃথিবীতে কেউ নেই, তুমি যাদের সাথে আছো প্রত্যেকটা মানুষ গুরুত্বপূর্ণ। ফর নো ম্যান নোজ হোয়ার হি উইল এভার হ্যাভ ডিলিংস উইথ এনিওয়ান এলস। কেউ জানে না দুনিয়ায় কখন কোন গলিতে কোন মোড়ে কার সাথে কার দেখা হবে, তাই তো? এটা কেউ বলতে পারে না। কোথায় তোমাকে কি ডিল করতে হবে এটা তুমি এখন দাঁড়িয়ে কোনো মতেই বুঝতে পারবে না। তাহলে তোমার জীবনের পথটা চিরকাল অজানাই থাকবে, তুমি চলতে চলতেই শিখতে পারবে। এমনটা না যে তুমি আগে থেকেই সব কিছুটা জেনে যাবে, তা সম্ভব না। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাফেয়ার ইজ টু ডু দ্য পার্সন গুড। এবং মানুষের জীবনে সব থেকে ভালো গুরুত্বপূর্ণ বিজনেস, বলছে না কোন কাজটা আমি আগে করব কোনটা পরে, মানুষের জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ কাজটা হচ্ছে মানুষের ভালো করা। অর্থাৎ ঈশ্বর যে জন্য তোমায় পৃথিবীতে পাঠিয়েছেন, অন্যের উপকার করা, তাই তো? অন্যের উপকার করতে তিনি বলেছেন, অন্যের পাশে গিয়ে দাঁড়াতে বলেছেন। বিকজ ফর দ্যাট পারপোজ অ্যালোন ওয়াজ ম্যান সেন্ট ইনটু দিস লাইফ। এই উদ্দেশ্য চিরতার্থ করার জন্য ঈশ্বর বা পরমপিতা যাই বলো না কেন, তিনি কিন্তু পৃথিবীতে মানুষকে পাঠিয়েছেন যে তারা, আমরা যেন মানুষ হয়ে মনুষ্যত্বকে বজায় রেখে অন্যের কল্যাণ করতে পারি, তাই তো? তার উদাহরণ ভুরি ভুরি, মাদার টেরিজা, নেতাজি সুভাষচন্দ্র বসু, তাই তো? স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ, রামমোহন, তাই তো? এই তো এরা জীবনে চলতে গিয়ে কখন কার সাথে দেখা হবে আগে থেকে জানতো কেউ না। জীবনে একটা আদর্শকে তারা মেনে নিয়েছিল যে না, কর্মই প্রধান, তাই তো? স্বাধীনতা যখন পরাধীন, যখন ব্রিটিশ শক্তির কাছে গোটা দেশ মাথা নত করে আছে, তখন নিজেদের স্বার্থের কথা না ভেবে দেশের প্রত্যেকটা মানুষের দুঃখ কষ্টকে তিনি এক বলে মনে করেছেন। পার্সন ইজ দ্য ওয়ান হু ইজ উইথ হুম ইউ আর। এটা 1 হতে পারে, 100 হতে 1 কোটি হতে পারে, সবার ভালো চাওয়াটাই একটা মানুষের সবথেকে আসল উদ্দেশ্য, বুঝলা? এটাই গুরুত্বপূর্ণ কাজ যেটা করতে হবে। তা সেটাই বললো গল্পটা, কিন্তু টপ টু বটম পুরা একদম এক্সাইটমেন্টের লোডেড একদম। গল্পটা পড়ে কিন্তু খুব ভালো লাগে, যতবার পড়ি যতবার পড়াই ততবারই নতুন নতুন ভাবনা আসে। গল্পটার যদি আমাকে বলে গল্পটার এক কথায় ব্যক্ত করতে, একটা বাক্যে যদি গল্পটাকে ব্যক্ত করতে, তাহলে আমি এটাই বলবো যে জীবনকে ভালো করে বুঝতে হবে, তাহলেই তোমার সব প্রশ্নের উত্তর। জীবনই তোমার আদর্শ শিক্ষক,
যেই শিক্ষকই তোমাকে বলে দিবে তোমার কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা উচিত, কোনটা অনুচিত, তোমার লক্ষ্য কী, অর্থাৎ তুমি রক্তমাংসের এই গড়া শরীর যেটা নিয়ে তুমি এই পৃথিবী বুকে বেঁচে আছো বা নিজের জীবনযাপন করছো, তার উদ্দেশ্যটা কি, তুমি তোমার জীবনকে জিজ্ঞাসা করো, জীবনই তোমাকে পথ দেখিয়ে দেবে, সে তোমাকে আসল পথে নিয়ে যাবে। ঠিক আছে, অবশ্যই সেই পথে একজন গাইড চাই, সেই পথে একজন মোটিভেটর চাই। হ্যাঁ, সেটা কেউই না, তোমার গুরুজন, তোমার শিক্ষক, তোমার যারা আদর্শ তারা সেই পথে তোমাকে পথ দেখিয়ে নিয়ে যাবে। আর চলতে হবে তোমাকেই, কিন্তু তারা শুধুমাত্র পথপ্রদর্শক, কিন্তু হাঁটতে হবে তোমাকে নিজেকে। ঠিক আছে, তো এটাই গল্পটার মূল বিষয়বস্তু, যে আমাদের জীবনে এম ইন লাইফটা কী, কোনো একটা লক্ষ্যে পৌঁছতে গেলে কী কী করতে হয়, কিভাবে নিজেকে তৈরি করতে হয়, তারই কিন্তু ধারা বিবরণী কিন্তু রয়েছে গল্পের মধ্যে। তা গল্প তো পড়া শেষ, জানি না গল্পটা তোমরা কে কেমন এনজয় করেছো, নাকি বোর হয়েছো। যদি বোর হও তাহলে আমার ব্যর্থতা, আর যদি ভালো লেগে থাকে তাহলে আমারও ভালো লাগবে। যাই হোক, তাহলে ভালো করে গল্পটা বাড়িতে পড়বে সবাই, টেক্সট বই দেখে। ভিডিওটা তো রইলই, এখান থেকে দেখে দেখে তোমরা এক্সপ্লেনেশনগুলো শুনে নেবে। বেশ কিছু গুরুত্বপূর্ণ শব্দের বাংলাও আমি বলে দিয়েছি, পড়ার সময় একটু ভালো করে ধরে যদি ভিডিওটা দেখো তাহলে তুমি পেয়েও যাবে। হ্যাঁ, এবং নোট বইটা হেল্প কম নিতে হবে, এটুকুনি আমি বলতে পারি, যেভাবে পড়িয়েছি একে একে এটাই বলছি। আর যেটা বলবো লাস্টে, যেটা এসে বলবো সেটা হচ্ছে যে পরীক্ষা ঘনিয়ে এসছে, প্রতিদিন যেটা বলি ভালো করে পড়ো, নোটসগুলোকে ক্লিয়ার করে আউট করো, সুন্দর করে পরিষ্কার করে দেখে নাও, লিখে নাও, প্রতিদিন লেখার অভ্যেস করো। আর আমাদের এই চ্যানেলের যে আমাদের এই প্রচেষ্টা, আমাদের যে পদক্ষেপগুলো আমরা নিয়ে আসছি তোমাদের সামনে, যেভাবে চিন্তা করছি সেগুলোকে ভালো করে ধরে রাখো, আমাদেরকে সাপোর্ট করো। এই বলে আজকে ক্লাসটা শেষ করলাম। গল্পটা কেমন লাগলো তোমরা কিন্তু জানিও। আচ্ছা, থ্যাংক ইউ।